জলের অপর নাম জীবন। আর এই জীবন সংকটের মুখোমুখি বিশ্বের প্রায় 200 কোটি মানুষ। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি আগামী সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে যে সমস্যাটি বিশ্ববাসীকে মোকাবেলা করতে হবে তা হচ্ছে জল। জাতিসংঘের এক তথ্যে দেখা যাচ্ছে বিশ্বের প্রায় 40% মানুষ পর্যাপ্ত বা যথাযথ মানের জল পাচ্ছেন না। আগামীতে এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে। আগামী 2050 সাল নাগাদ 930 কোটি মানুষের মধ্যে 700 কোটি মানুষই পড়বেন ভয়াবহ জল সমস্যায়। তার মানে প্রতি 3 জনে 2 জন জল সংকটে ভুগবেন। পৃথিবীর উত্তাপ বেড়ে গেছে, প্রকৃতি অস্বাভাবিক আচরণ করছে। অতিবৃষ্টি বা অনাবৃষ্টির কারণে খরা ও বন্যা মাঝে মধ্যে দেখা দিচ্ছে। ভূগর্ভস্থ জলস্তর নিচে নেমে যাচ্ছে। ভিন্ন ভিন্ন সূত্রে জানা যায় যে প্রায় প্রতিদিন পৃথিবীর কোথাও না কোথাও নদী মরে যাচ্ছে, যার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়ছে মানুষের উপর। সাথে সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। হারিয়ে যাচ্ছে মাছ, জলচর পাখি, সরীসৃপ ইত্যাদি। বিভিন্ন জলজ উদ্ভিদ ও ভিন্ন ধরনের গাছপালা আজ বিলুপ্ত হয়ে গেছে নদী শুকিয়ে যাওয়ার কারণে। এমন এক আতঙ্ক সৃষ্টিকারী পরিস্থিতিতে আমাদের রাজ্য ত্রিপুরার জলচিত্র বিচার করতে বসলে প্রথমেই এই রাজ্যের ভৌগোলিক ও সামাজিক অবস্থান নিয়ে কিছুটা আলোকপাত করা দরকার। ভারতের উত্তর পূর্বাঞ্চলের এক রাজ্য এই ত্রিপুরা। পাহাড় ও সমতল নিয়ে গঠিত এই রাজ্যের আয়তন 10,472 বর্গ কিলোমিটার এবং তা ইন্দো বর্মা রেঞ্জের অন্তর্ভুক্ত। একে 3 দিক থেকে ঘিরে রয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ। শুধুমাত্র একদিক আসাম ও মিজোরামের সঙ্গে খোলা রয়েছে। রাজ্যে মোটামুটিভাবে 32 লক্ষ জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন। তার মধ্যে 33% মানুষ আদিবাসী সম্প্রদায়ভুক্ত। দীর্ঘদিন রাজ্যটি ত্রিপুরা রাজাদের অধীন ছিল। কথিত আছে সে সময় রাজ্যের সীমানা অধুনা বাংলাদেশের মেঘনা নদীর পূর্ব পাড় অবধি বিস্তৃত ছিল। এই রাজ্যের 11টি নদীর উৎসস্থল, 7টি পাহাড়। এখানকার 11টি নদীর নাম হল হাওড়া, গোমতী, খোয়াই, ধলাই, মনু, দেও, জুড়ি, লঙ্গাই, ফেনী, মুহুরী ও বুড়িমা। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মতো ত্রিপুরাতেও জনপদ গড়ে উঠেছিল বিভিন্ন নদীকে ভিত্তি করেই। তাই আমরা প্রায় প্রতিটি বড় জনপদই দেখতে পাই নদী তীরে। সে সময় ত্রিপুরার পাহাড়ি জনপদ বন জঙ্গলময় ছিল। যান চলাচলে সেরকম রাস্তাঘাট ছিল না। ফলে যোগাযোগের মাধ্যম বলতে মানুষকে নদীর উপর নির্ভর করতে হতো। নদীগুলির নাব্যতাও ছিল বেশ ভালো রকমের। পণ্য পরিবহন ও যাতায়াতের জন্য নদীপথই উপযুক্ত ছিল। আমার ভাই ধন রে কয়ো নাগর নিত বলা তোরা কে যাস। সেই সময়ে নদীগুলির স্বাস্থ্য সম্পর্কে ধারণা বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া যায়। যেমন 15 শতাব্দীর সময় মহারাজা ধন্যমাণিক্যের রাজত্বকালে গৌড় সেনাদের যুদ্ধে হারানোর ক্ষেত্রে গোমতী নদীর ভূমিকার উল্লেখ পাওয়া যায়। জানা যায় সেনাপতি রায় কাচাক অমরপুরের কাছাকাছি অঞ্চলে গোমতীতে বাঁধ দিয়ে জল আটকে দেয়। গৌড় সেনারা বিভ্রান্ত হয়ে বাঁধের নিম্নবর্তী শুকনো নদী চরে ছাউনি ফেলে বিশ্রামের জন্য। রাতে বাঁধ কেটে দিলে গোমতীর প্রবল স্রোতে গৌড় সেনারা ভেসে যায়। রায় কাচাক যুদ্ধ জয় করে হোসেন শাহের কামান নিয়ে ফিরে আসেন, যা পরবর্তী সময়ে রাজাদেশে কামান চৌমুহনীতে বিজয় স্মারক হিসেবে প্রতিষ্ঠিত হয়। ত্রিপুরার নদ নদী নিয়ে রূপকথা উপকথার সংখ্যাও কিছু কম নেই। বস্তুতপক্ষে প্রতিটির সাথেই কোনো না কোনো কাহিনীর কথা আমরা জানতে পারি এইসব কথামালায়। আর এই প্রসঙ্গ উল্লেখিত হয় নদীর প্রতি মানুষদের ভালোবাসা ও তার আকৃতির বিবরণ সম্পর্কে ধারণা নিতে। যেমন আস্বাদন করতে পারি রাইমা শর্মা নদী নিয়ে অসাধারণ উপকথার, তেমনি আমরা জানতে পারি মনু, ধলাই ও লঙ্গাই নিয়ে ত্রিকোণ প্রেমের এক গভীর প্রেমগাথার। উপকথাগুলি এই নদীর প্রতি তাদের অগাধ ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার কারণে তারা এই উপকথাগুলি সৃষ্টি করেছে। তাদের চিন্তাধারার সঙ্গে, জীবন ভাবনার সঙ্গে এই
অত্যন্ত সম্পৃক্ত এই এই কাহিনী উপকথাগুলি আদিবাসীদের সংস্কৃতির একটা অমূল্য দিক বলে আমার মনে হয়। এবার একে একে ত্রিপুরার নদীগুলিকে বর্তমান অবস্থান নিরিখে বিশ্লেষণ করা যেতে পারে। মনু ত্রিপুরার দীর্ঘতম নদী, এর দৈর্ঘ্য 167 কিলোমিটার। নদীটি বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের শাখান রেঞ্জ থেকে সৃষ্টি হয়ে ত্রিপুরার একটি বড় অংশের ভূখণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ফের বাংলাদেশের সিলেট জেলার কুশিয়ারা নদীতে গিয়ে মিশেছে। এর তীরবর্তী বড় জনপদগুলির মধ্যে ছামনু, মনু, কৈলাসহর বিশেষ উল্লেখযোগ্য। মনু নদীর দুকুল কৃষির পক্ষে বেশ অনুকূল। বর্ষার সময় ছাড়া এই নদীটির উজানে জল প্রায় থাকেই না বলা যায়। ছামুনিতে এই চিত্র যেন আরো প্রকটভাবে দেখা গেল। বিস্তীর্ণ শুয়ে থাকা বালুচরে এদিক ওদিক নালা সদৃশ নদীর জল প্রবাহিত হচ্ছে। সেই স্বল্প পরিমাণ জলেই মানুষের জীবন জীবিকার চেষ্টা। পায়ের পাতা ভিজলেও হাঁটু জল দেখা যায় না এই মনু নদীর উজানে। নদীর ভাঙন এখানে তীরবর্তী গ্রামকে নিশ্চিহ্ন করার দিকে এগিয়ে যাচ্ছে। বালকেরা মনের আনন্দে খেলা করে যায় বালুচরে, আর এখানে সেখানে নদীর জলে ছড়িয়ে ছিটিয়ে আছে পূজা শেষের দেবদেবীরা। দূরের শাখান পর্বতমালা মন খারাপ করে শুয়ে থাকা শীর্ণ দুর্বল মনুকে দেখে দীর্ঘশ্বাস ফেলে কেবল। অতীতের সবল মনুর চেহারা স্মৃতি তাকে গভীর পীড়া দেয়, এই ভেবে যে সেও প্রয়োজন মতো জল সরবরাহ করতে পারছে না এখন। কারণ দিনে দিনে বন ধ্বংস করে তাকে ন্যাড়া পাহাড়ে পরিণত করেছে মানুষেরা। যে ছড়াগুলি নদীকে জল সরবরাহ করত তার অনেকগুলি হয় শুকিয়ে গেছে বা মানুষ নিজ প্রয়োজনে ভরাট করে ফেলেছে। মনু নদীকে জল সরবরাহ করছে তেমনি এক ছড়ার দেখা মিলল আরও উজানে সত্যবান কারবারি পাড়ায়। পাড়াটির নামও এই ছড়ার নামেই। নালা সদৃশ্য ছড়াটি মনু নদীতে সারা বছরই কিছু না কিছু জল সরবরাহ করে আসছে। মনু নদীর মধ্যাংশে মরা ছড়া বেশ গুরুত্বপূর্ণ ছড়া। শীর্ণ এই ছড়ার দুপাশে রয়েছে এক বিশাল কৃষি সমৃদ্ধ অঞ্চল, যাকে এলাকার সবজি উৎপাদনের ভাণ্ডার বলা হয়ে থাকে। এটিতেও সারা বছর কিছু না কিছু জল দেখতে পাওয়া যায়। মনুব্রিজের উপর থেকে মধ্যগামিনী মনু নদীকে প্রত্যক্ষ করা গেল। এখানে বিশাল চড়া পড়েছে, জল প্রায় নেই বললেই চলে। জেগে ওঠা মাটির চরে এখন কৃষিকাজ চলছে পুরো দমে। সামান্য জলে পায়ের পাতা ডুবে মাত্র। এর মাঝে কাপড় ধোয়া বা বাসন মাজার কাজ। নদীর তীরে শ্মশান ঘাটে পারলোকে ক্রীড়াদের চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে। সবচেয়ে বড় বিষয় যে মনু বাজারের সমস্ত আবর্জনা এই নদী তীরে ফেলা হচ্ছে। নদী এইসব আবর্জনা গ্রহণ করতে বাধ্য হচ্ছে প্রতিদিন। মনু যে প্রকৃতপক্ষে স্বাস্থ্যবান নদী তা প্রত্যক্ষ করা গেল কৈলাসহরের কিছু আগে জলাই অঞ্চলে। তখন গোধূলি বেলা, কিছু আগে খানিকটা বৃষ্টি হয়েছে উজানে। বৃক্ষ নিধন ও নদীর তলদেশে বালি মাটির চর তৈরি হওয়ায় উজানের জল দ্রুত এখন নিচে নেমে এসে চলে যায় নদীর সঙ্গম স্থলে। নদী ছড়া পার্শ্ববর্তী মাটি টিলায় বড় গাছ বা গুল্ম আচ্ছাদন না থাকার কারণে জল আর দীর্ঘক্ষণ ধরে রাখতে পারে না, যা আগে চুইয়ে চুইয়ে মাটির নিচে ঢুকত এবং পরবর্তী সময়ে তা সারা বৎসর নদীর জল সরবরাহের ভাণ্ডার হয়ে উঠত। এই অঞ্চলের কিছু আগে ফটিকরায়ের কাছে দেও নদী এসে মিশেছে এই মনু নদীতে। সেটাও এই অঞ্চলে জল প্রাচুর্যের একটা কারণ। যাই হোক, এখনো মনু নদীর কিছু কিছু অঞ্চলে ফেরিঘাট আছে। সেখানে নৌকাই নদী পারাপারের প্রধান মাধ্যম। নদীর দুকুল ভেঙে মনু নদী এখানে বেশ বিস্তৃত। মনু নদী একসময় বিখ্যাত ছিল তার বৈচিত্র্যময় মৎস্য ভাণ্ডারের জন্য। বহু মানুষ এই মাছ ধরে জীবিকা নির্বাহ করত। আজ তা ইতিহাস মাত্র। কারণ একদিকে যেমন জলের অভাবে বিভিন্ন ধরনের মাছ কমেছে, তেমনি মানুষ লোভের বশবর্তী হয়ে শুকা মরশুমে নদীতে বিষ প্রয়োগ করে মাছ সহ বিভিন্ন জলজ প্রাণীর বংশ চিরতরে ধ্বংস করে ফেলছে। তাই মাঝে মধ্যেই প্রভাতী দৈনিকের সংবাদ শিরোনাম হয়ে উঠছে মনু নদীর বিষ প্রয়োগ। জলায় দেখা হলো মৎস্যজীবীর সাথে, নাম মনীন্দ্র মহিষ্য দাস। আলাপচারিতায় তিনি জানালেন এই সময়ে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ছে, আর এর জন্য দায়ী করছেন মানুষের অসীম লোভ
আর সচেতনতার অভাবকে। আগে নাকি মাছ ধরার জন্য উজানে বিষাক্ত লতাপাতা নদীর জলে প্রয়োগ করা হতো, তাতে মাছ সাময়িকভাবে অন্ধ হয়ে যেত, আবারও কিছুক্ষণ বাদেই মাছ তার পূর্বাবস্থা ফিরে পেত। তবে এর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নিয়ে সন্দেহ রয়েছে। আর এখন সরাসরি দুষ্কৃতিকারীরা এন্ডোসালফান বা ফলিডল জাতীয় রাসায়নিক কীটনাশক নদীতে প্রয়োগ করছে। আমি তো প্রায় আমার বয়স যখন 15 বছর থেকে আমি মাছ ধরতেছি, এখন আমার 65 বছর বয়স আছে, এখনও আমি মাছ ধরি। এখন নদী তো আগে গভীর আছিল, এখন কিন্তু গভীরতা কমিয়ে আইছে। এবারও তো আমরা জানা মতো 4-5 বার বিষয় আসছে, এই বিষটাই আমরা খুব ক্ষতি করে। এটার মাছ থাকেও না, একদম ডিম হইতে বাচ্চা পর্যন্ত শেষ। আমরা বেকায়দায় পড়ি এই মাছ না ধরতে পারিয়া। আগে লতাপাতা দিয়া যখন বিষটা দিত আর কি, তখন মাছের চৌকা একটু ধরতো, উপরে বাইতো, তখন জাটা দিয়ে বা ইয়ে দিয়া গাই মারিয়া ধরতো মাছ। এরপরে আবার তো সব সময় এটা তো চলতি জল আছে, এবার ভালো জল আইলে পরেও আবার মাছ যেমনি তেমনি হয়ে গেলে কোনো অসুবিধা হইতো না। ঊনকোটি জেলা সদর কৈলাসহরের পাশ দিয়ে ঘেঁষে মনু নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে। কৈলাসহর ও পার্শ্ববর্তী অঞ্চল নিচু হওয়ায় একসময় প্রতি বছরই বর্ষায় এখানে বিশাল অঞ্চল বন্যার জলের তলায় চলে যেত। বর্তমানে এখানে বাঁধ দেওয়ার ফলে শহর অঞ্চলটি বন্যার হাত থেকে রক্ষা পেয়েছে। শ্রীরামপুর ব্রিজের নিচে দেখা গেল মনু নদীর শুকনো চেহারা। এর বাহাতে কিছুটা জায়গা জুড়ে নদীর জলে মৎস্যজীবীর মাছ ধরার প্রচেষ্টা। বেশিরভাগ অংশ দখল করে নিয়েছে বালিচর, আর ব্রিজের ডান দিকে বালিচর জেগে উঠেছে আরও প্রকটভাবে। যেহেতু শহুরে এলাকা, তাই এদিকটায় দূষণের মাত্রাও বেশি। দেখা গেল রামকৃষ্ণ আশ্রম বরাবর বাঁধের নিচু অংশে আবর্জনা ফেলা হচ্ছে, যা নদী দূষণের সাথে সাথে দৃশ্য দূষণও সমানভাবে করছে। এই অঞ্চলটিতে লক্ষ্য করা গেল বেশ কিছু কাঁচা পায়খানার সেই মলমূত্র সরাসরি গিয়ে পড়ছে এই মনু নদীতে। এভাবেই মনু নদীর অস্তিত্ব প্রতিদিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এবং এখনই সচেতন না হলে এই নদী এক প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে যেতে পারে। খোয়াই নদীর দৈর্ঘ্য 166 কিলোমিটার। এই নদীটির উৎসস্থল 18 মোড়া। এর অববাহিকায় রয়েছে তেলিয়ামুড়া, খোয়াইয়ের মতো জনপদগুলি। নদীটি ত্রিপুরার এই অঞ্চলগুলি দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের সিলেট জেলার বরাক নদীতে গিয়ে মিশেছে। খোয়াই নদীর স্বাস্থ্য পরীক্ষা করতে আমরা হাজির হয়েছিলাম আমবাসা গন্ডাছড়া রোড ধরে এর উৎসমুখের কাছাকাছি অঞ্চলে। দুপাশে গভীর অরণ্যের মাঝে বহু নিচে বয়ে চলা সবুজ বর্ণের খোয়াই নদীর দৃশ্য সত্যিই মায়াময়। এখানে জলের বর্ণ দেখার পর এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে 18 মোড়ার মাঝে বয়ে চলা খোয়াই নদী মনুষ্য সৃষ্ট আবর্জনায় কলুষিত হয়নি এখনও তেমনভাবে। নদীর দুপাশে বাঁশবনের নিবিড়তা বেশ চোখে পড়ার মতো। সেই বাঁশ ভাসিয়ে নিয়ে যাওয়া হয় তেলিয়ামোড়ার নিকটবর্তী চাকমাঘাট পর্যন্ত। তাতে এও প্রমাণিত হয় যে এখনও খোয়াই নদীর উজানে কিছুটা নামপোতা রয়েছে। মাছ সহ অন্যান্য জলজ উদ্ভিদ যা এখনও পর্যাপ্ত না হলেও রয়েছে, তার উপলব্ধি করা গেল অরণ্য সন্তানদের অনাবিল মৎস্য শিকার চাক্ষুষ করে। খোয়াই নদী যেখানে 18 মোড়া পর্বত থেকে বেরিয়ে এসে সমতলে পৌঁছেছে, তেলিয়ামোড়ার নিকটবর্তী চাকমাঘাট অঞ্চলে সেখানে নদীকে বাঁধ দিয়ে গতিরোধ করা হয়েছে। মূলত কৃষিক্ষেত্রে জল সরবরাহের জন্য এর নির্মাণ। চাকমাঘাট ব্যারেজ পরবর্তী অঞ্চলে খোয়াই নদী দুকুল ভেঙে প্রসারিত হয়েছে, এবং সাথে সাথে এর নাব্যতাও কমে গেছে অস্বাভাবিক হারে। নদীটির নাব্যতা কেমন ছিল তা জানা গেল মহারানীপুর অঞ্চলের প্রবীণ বাসিন্দা লক্ষ্মীকান্ত সরকারের কথায়। আমাদের মালামাল নৌকার সাহায্যেই আমরা পার হয়ে গেছি। সেখান থেকে 8 বাজার কইরা বা সংসারের যে খরচপাতি নিয়ে আবার নদী, এই নৌকা দিয়ে আমরা পার হয়ে গেছি বিকালবেলা। যেদিন বড় প্লাট হয়েছে, শুক্রবার সোমবার আসছিল বাজার, যেদিন বড় প্লাট হয়েছে মাঝিরা তখন নৌকা ধরতে সাহস পেয়েছে না। আমরাও এপার তো এপার যখন সাহস পেয়েছি না। কোনো কোনো সপ্তাহে বাজার বন্ধ আমরা করছি। খোয়াই নদী কতটা দূষিত হতে পারে তার নমুনা দেখা গেল তেলিয়ামুড়া বাজার ঘেঁষে বয়ে যাওয়া নদীকে দেখে। বাজারের সমস্ত আবর্জনা সরাসরি ফেলা হচ্ছে মাংস বিক্রির শেডের ধার ঘেঁষে। সে এক পুঁতি গন্ধময় পরিবেশ।
নদীর বেশিরভাগ অঞ্চল দখল নিয়েছে চড়াভূমি, যে সামান্য অংশ জুড়ে জল বয়ে চলেছে সেখানে প্রায় পায়ের পাতা ভেজানো নাব্যতা। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্লাস্টিক বর্জ্য আর পশু পাখির মৃতাবশেষ, এবং অবশ্যই বিসর্জিত দেবদেবীর কাঠামো। নদী তীর ঘেঁষে দেখা গেল প্রচুর কাঁচা পায়খানা, যার নিষ্কাশিত মলমূত্র সরাসরি নদীর জলে গিয়ে মিশেছে। তেলিয়ামুড়া শহরের ড্রেনগুলির শেষ ঠিকানা কিন্তু খোয়াই নদী। এই নদী দূষণের মাত্রা ভাটির দিকে আরও প্রবল হয়েছে। নদীকে তো আমরা মা হিসেবে দেখেছি বরাবর, অথচ মাকে কলুষিত করছি প্রতিনিয়ত। আমরা বা সরকার বা রাজনৈতিক দল বা এনজিও কতটুকু দায়িত্ব নিতে পারি নদীকে পুরনো রূপ ফিরিয়ে দিতে, সে বিষয়ে আলোকপাত করলেন এলাকার এক শিক্ষক পরিমল নন্দী। জনগণ অনেক ধরনের আন্দোলনই করি, কেমন বেতন বৃদ্ধি আন্দোলন করি বা ভ্রষ্টাচারের বিরুদ্ধে আন্দোলন করি, সমস্ত কিছুই করি। কিন্তু আমার মনে হয় এটা একটা অর্গানাইজড ওয়েতে জনগণের তরফ থেকে এই ধরনের আন্দোলন সূচি নেওয়া উচিত। বা পলিটিক্যাল পার্টিগুলি যেগুলি আছে অ্যাকচুয়ালি তারা তো সংগঠিত, কেমন তারা ইচ্ছে করলে এই ধরনের মুভমেন্টগুলি টেক আপ করতে পারে। টেক আপ করলে এরকম খোয়াই নদীর মতো ত্রিপুরাতে অন্যান্য নদী যেগুলি আছে সেগুলিও আবার সেই আগের চেহারায় ফিরে যেতে পারে, কেমন নদীগুলি সুস্থ সবলভাবে করতে পারে, গড়ে উঠতে পারে। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, তারাও এই স্টেপগুলি নিতে পারে। সবগুলি আর সরকারের উপরে তো চাপাই দেওয়া সম্ভব না। বিভিন্ন বিদ্যালয়গুলিও এই ধরনের স্টেপ নিতে পারে, যে নদীর পাড়গুলি আছে পরিষ্কার করা, তারা করতে পারে। হয়তো আধা কিলোমিটার করলাম, এরকমভাবে বিভিন্ন স্কুলগুলিও ছাত্রকে গেলে ইনভলভ করা যেতে পারে। নদীকে যে মা বলি পবিত্র হিসেবে রাখা, সেটাও সম্ভব হতে পারে। খোয়াই নদীকে জল সরবরাহ করে বাঁচিয়ে রেখেছে বেশ কিছু ছড়া। সারা বছরই এই ছড়াগুলিতে জল থাকে, তবে দিনকে দিন ছড়ার জল কমের দিকে। এই ছড়াগুলির সাথে এসে মিশেছে আবার বেশ কিছু নালা। সবগুলি মিলিয়েই হয় মূল নদীর জলের উৎস। তেমনি একটি বিশেষ উল্লেখযোগ্য ছড়ার নাম তুইচিন্দ্রাই ছড়া। বড়মুড়া রেঞ্জ থেকে উৎপত্তি হয়ে বিভিন্ন অঞ্চল যেমন রাংখল বাজার, তুইচিন্দ্রাই হয়ে তেলিয়ামুড়ার করইলং অঞ্চলে গিয়ে মিশেছে। আমাদের এই নদী দর্শনের সাথে সাথে এই ছড়াগুলি দর্শনের অভিপ্রায় এই কারণে যে আমাদের মনে হয়েছে যে এই ছড়া নালাগুলি মূল নদীটির প্রাণভোমরা। নাব্যতা ও প্রস্থ অনুযায়ী গোমতী ত্রিপুরার প্রধান নদী। এই নদীর দৈর্ঘ্য 133 কিলোমিটার। গোমতী নদীর উৎপত্তি হয়েছে দুটো উপনদী রাইমা এবং শর্মা থেকে। লংতরাই রেঞ্জের গভীর অরণ্যে রাইমা উপনদীটির উৎপত্তি, আর 18মুড়া থেকে উৎপত্তি হয়েছে শর্মা উপনদীটি। এই দুটি উপনদী যেখানে এসে শেষ হচ্ছে সেখানে নিম্নবর্তী অঞ্চলে বাঁধ দেওয়ার কারণে ডুম্বুর লেকের সৃষ্টি। এই দুটি নদীর মিলিত জলধারা নিয়ে প্রবাহিত হচ্ছে গোমতী নদী। এই নদীর অববাহিকায় রয়েছে অমরপুর, উদয়পুর, সোনামুড়া ইত্যাদি অঞ্চল। গন্ডাছড়া রৈস্যাবাড়ি রোড ধরে এগিয়ে গেলে এক সেতু থেকে দেখা গেল রাইমা উপনদীর বর্তমান অবস্থা। দূরে লংতরাই রেঞ্জের নিম্নবর্তী অংশের ছোঁয়ায় দেখা যায় প্রায় খাল সদৃশ রাইমা নদীটিকে। জলের পরিমাণ খুবই কম, এখানে সেখানে চড়া দেখা দিয়েছে। তীরবর্তী অঞ্চলে একেবারেই কোনো গাছ নেই, নদী তীরে ভাঙনও বেশ প্রবল। এর মাঝেই দেখা গেল কম জলে উপজাতি নারী শিশুরা মাছ ধরার কাজে ব্যস্ত, কেউ বা অন্য কাজে। রাইমা যেখানে ডম্বুর লেকে মিলিত হয়েছে সেই স্থানটিতে যাওয়া বেশ কষ্টকর। মূল সড়ক থেকে বেশ কয়েক মাইল ভেতরে যেতে হয় সঙ্গমস্থলটি দেখতে। সংযোগ রক্ষাকারী একটি রাস্তা নির্মাণের কাজ মাত্র শুরু হয়েছে তখন। যাই হোক, বেশ মেহনত করে আমরা যখন পৌঁছলাম তখন সূর্য একদম মাথার উপর। চোখের সামনে বিস্তীর্ণ এলাকা জুড়ে ডম্বুর লেক, মাদিকে ছোট দু একটি বাড়িঘর নিয়ে বিশাল জেগে ওঠা চরকে পাশে রেখে রাইমা এসে মিশেছে লেকে। 2011 ফেব্রুয়ারিতে দেখা গেল ডম্বুর লেকের জল প্রায় তলানিতে গিয়ে পৌঁছেছে। সমস্ত লেক জুড়ে ক্ষতচিহ্নের মতো জেগে উঠেছে মাটির ঢিপি। এ শুধুমাত্র শুখা মরশুমের চিত্র নয়, ডম্বুর লেক আজ বর্ষাতেও এই মাটির ঢিবিগুলো মাত্র কয়েকদিনের জন্য ডুবিয়ে রাখতে পারে। এখানেই দেখা হলো গন্ডাছড়া ত্রিস্কার অঞ্চলের এক মৎস্যজীবী দলের সাথে। 7 দিন জলে থাকা আর 2 দিন বাড়িতে বিশ্রাম, এমন এক ভাসমান জীবনের কথা জানা গেল তাদের মুখে। আজকে থেকে মনে করেন 15 বছর ধরে আমরা মাছ ধরতাছি। ছোটবেলা বাবার লোক ধরতাম, এখন তো আর বাবা পারে না, এখন আমি ধরি। এরপরে আগে যে জল আসলো, আগে তো জল অনেক বেশি হইতো, তাই এখন আজকে থেকে 5 থেকে 6 বছর পর্যন্ত, 6 বছরের ভিতরে
জল অনেক কমে বা জল বেশি হয় না, আগের মতন জল হয় না, মাছের সংখ্যা অনেক কমে গেছে গা। ডুম্বুর এলাকায় জল কমে এখন এর তীরে স্থায়ীভাবে চড়া পড়েছে। এই চড়াগুলিতে এখন সারা বছর কৃষিকাজ চলে। কেউ কেউ দখল নিয়ে বসত তৈরি করে নিচ্ছে। আশেপাশের জনপদগুলির জীবনযাপন এই জলাশয়কে ভিত্তি করে গড়ে উঠেছে। কথা হলো এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ চাকমার সাথে। ও যখন জল শুকাই যাবো তখন শীতপূর্ণ ধান লাগায় আর কি, জল শুকাতে শুকাইতে হাল মাইরা ওই খোটাল দিয়ে খোয়া এই ডাল লাগায় আর কি, জন্য 1 কাটা 2 কাটা। আর কত সময় কিতা হইব বসে ক্ষেত্রের মাঝে যখন বৃষ্টি বেশি দিব, জল যখন বাইরে যাইব ওই ফাঁকানো ধান তো ডুবাই লয়, ধানটা বাড়াইব সে সময় ডুবাই লয়। তার মধ্যে হলো গাছটা তো আগে তো অনেক গাছ ছিল, এটি তো জুম খাইতে খাইতে সব পাহাড় গাছ ধ্বংস হয়ে গেছে। এখন তো মানুষ কেমনে বাঁচবো, জুবিন না কি খাইয়া চাষবাস করে বাঁচবো। গন্ডাছড়ার নিকটবর্তী অঞ্চল থেকে শর্মা উপনদীটিকে দেখে আপনার মনেই হবে না এটি ত্রিপুরার প্রধান নদী গোমতীতে জল সরবরাহকারী। নালা সদৃশ নদীটিতে জলধারা বালিচরে প্রায় ঢাকা পড়ে গেছে। নদীতে তখন অনেক নারী পুরুষ ব্যস্ত বালি তোলার কাজে। তবু ভালো যে এখানে হাতে বালি তোলা হচ্ছে, মেশিনে বালি তোলা আমাদের নজরে আসেনি। এই শর্মা উপনদীর তীর ঘেঁষে বসবাস করছেন ভগীরথ চাকমা অনেকদিন ধরেই। তিনি শর্মা নদীটিকে প্রতিদিন দেখেছেন খুব কাছ থেকে। সাক্ষাৎকারে তিনি এর পূর্বতন রূপের কিছুটা ধারণা দিলেন। এখন এই যে হলো সরমানে রাই মাছের মানতি আগা যেখানে জল থাকতো, এখন জল কমে যাইতে যাইতে মোটামুটি এই জমিনও ভাঙে যায়, নদীর জমিনটা মোটামুটি ফার ভাঙে যায়। এখন কি অবস্থা হইব এটা তো আমার একটু ফিলার দরকার লাগে। 2006 সনে তোলা ভিডিও রেকর্ডিংয়ে দেখা যাচ্ছে যে শর্মা নদীর উজানে কিন্তু বেশ ভালো রকমের জল ছিল। তখন ক্যামেরায় দেখা গিয়েছিল সেই উপনদীটিতে গলা সমান জল ভেঙে মানুষজন যাতায়াত করছেন। আর শর্মা উপনদীর জলের যোগান যে দ্রুত কমছে তার প্রমাণ এই 2011 ফেব্রুয়ারির এই চিত্র। 2012 সনের ফেব্রুয়ারিতে আমরা হাজির হয়েছিলাম মন্দির ঘাট এলাকায় ডুম্বুর লেকের অবস্থান চাক্ষুষ করতে। মন্দির ঘাটের অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে দেখলাম নিজের সামান্য অস্তিত্ব নিয়ে ডুম্বুর লেক যেন বেঁচে রয়েছে। ঘাটে প্রচুর নারী পুরুষ অপেক্ষমান। নৌকো করে ডুম্বুর লেকে ছড়িয়ে ছিটে থাকা গ্রামগুলোতে তারা ফিরে যাবেন হাটবারের শেষে। ঘাটেই কথা হলো জমাতিয়া হদা আখড়া নবকিশোর জমাতিয়ার সঙ্গে। আমরা চাই সেই প্রাচীন যে মা গোমতীর জল সংরক্ষণের জন্য বনায়ন সৃষ্টি করা, সবার চেষ্টায় যাতে আবার বন ছড়িয়ে পড়ে, সবার চেষ্টায় যাতে আবার বন সবুজ বন আবার যাতে ফিরে আসে, আমরা এই চেষ্টায় আমরা হদার পক্ষ থেকে এটা অনেকটাই আমরা নজরে রাখি। তীর্থমুখের উপর অঞ্চল যেখানে গোমতীতে বাঁধ দিয়ে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পটি গড়ে উঠেছে, সেখানে থেকে শীর্ণ নদীটিকে পর্যবেক্ষণ করা গেল। এখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য 3টি টারবাইন রয়েছে। বর্তমানে জলের অভাবে একটি মাত্র টারবাইন চালু রেখে দৈনিক 3 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভবপর হচ্ছে। এবার আমরা গোমতীর উজান থেকে ভাটির দিকে নামব। উজানে গোমতী ক্ষতিগ্রস্ত হয়েছে তার উৎসমুখ এবং তীরবর্তী অঞ্চলে গাছ কেটে নেওয়ার কারণে, আর নিম্নবর্তী গোমতী কলুষিত হয়েছে জনপদগুলির আবর্জনা নিক্ষিপ্ত হওয়ার কারণে। এর নিদর্শন দেখা গেল নতুন বাজার অঞ্চলে। বাজারটি গোমতীর তীর ঘেঁষে পত্তন হয়েছে এবং বাজারে প্রচুর লোকের সমাগম। স্বাভাবিকভাবেই প্রচুর আবর্জনারও সৃষ্টি হয়। সে আবর্জনা সরাসরি ফেলা হয় নদীর তীরে। এই আবর্জনা তালিকায় কি নেই? মুরগির পালক থেকে পশুর নাড়িভুড়ি, বিভিন্ন ধরনের প্যাকেট থেকে প্লাস্টিক সামগ্রী, কিছুই বাদ নেই। এর পাশেই রয়েছে মলমূত্র ত্যাগ করার জায়গা, যা সরাসরি নদীতে এসে পড়েছে। এই অঞ্চল থেকে জল উত্তোলিত হয় পানীয় হিসেবে সরবরাহের জন্য। মানুষ প্রতিদিন বাধ্য হচ্ছে এমন আবর্জনা মিশ্রিত জল পান করতে। এবার অমরপুর পুরানো বাজার সন্নিহিত গোমতী নদীকে ক্যামেরার লেন্সে ধরা গেল। এখানে দেখা গেল নদী তীরবর্তী বাজার হলেও গোমতী থেকে আবর্জনা ফেলছেন না। জানা গেল বাজারের ময়লা আবর্জনা নগর পঞ্চায়েত থেকে নিয়মিত সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নদীর প্রতি এই জাতীয় সঠিক ব্যবহার কিন্তু অন্যত্র তেমনভাবে চোখে পড়েনি। গোমতী নদী তো বিভিন্ন বাজারের কাছে কলুষিত হচ্ছেই, তাই আমরা বাজার ছেড়ে নদীর নিকটবর্তী অমরপুরেরই একটি লোকালয়ে গেলাম। দেখলাম এই অঞ্চলের লোকেরা নদীকেই ময়লা ফেলার পাত্র হিসেবে চিহ্নিত করেছে। এত সব অত্যাচারের মাঝেও গোমতী যে এখনো ঐশ্বর্যময়ী তার প্রমাণ মেলে অমরপুর মহকুমার ছবিমুড়া দিয়ে প্রবাহিত নদীর রূপ দেখে। নদীতে এখানে জল বেশ গভীর। দুপাশের পাহাড়ে পাথুরে দেয়ালের কারণে
নদী প্রশস্ত হতে পারেনি, এবং দুধারেই প্রচুর গাছ ও লতাগুল্মের প্রাচুর্য থাকায় সারা বৎসর এই মাটি পাথর চুইয়ে জলের যোগান দিয়ে যায় নদীকে। এছাড়াও ছবিমুড়া অঞ্চলে বেশ কয়েকটি ছড়া দেখা গেল, যেগুলো এই শুখা মরশুমেও জলের যোগান দিয়ে আসছে। কোথাও তা ঝর্ণার আকারে নিচে নেমে এসেছে, কোথাও বা পাথর ছুঁয়ে বৃষ্টির মতো, আবার কোথাও কুলকুল শব্দে বয়ে চলেছে গোমতীতে মিলিত হতে। যেমন তুই সামতাই অঞ্চলে দেখা গেল ঝর্ণার জল এসে মিশেছে ছড়াতে। এখানে একটি ছড়ার জল গরম, অপরটি ঠান্ডা। প্রকৃতপক্ষে এই ছড়াগুলি মূল নদীর প্রাণভোমরা। এগুলোকে যতটা স্বাস্থ্যবান রাখা যাবে, ততই নদীর জল সরবরাহ প্রাণবন্ত হবে। উদয়পুরে গোমতী নদীকে দেখলাম ভুবনেশ্বরী মন্দিরের পেছন দিক থেকে। বেশ নিচু দিয়ে গোমতী প্রবাহিত হচ্ছে। রোমাঞ্চিত হলাম রাজস্বী উপন্যাসে ৮ম পরিচ্ছেদে কবিগুরু রবীন্দ্রনাথের বর্ণনায় গোমতী নদীর তখনকার অবস্থা সম্পর্কে আন্দাজ করে। তিনি লিখেছেন, গোমতী নদীর দক্ষিণ দিকের এক স্থানের পার অতিশয় উচ্চ। বর্ষার ধারা ও ছোট ছোট স্রোত এই উন্নত ভূমিকে নানা গুহা গহ্বরে বিভক্ত করিয়া ফেলিয়াছে। ইহার কিছু দূরে প্রায় অর্ধচন্দ্রকারে বড় বড় শাল ও গাম্ভারী গাছে এই শতদা বিদীর্ণ ভূমিখণ্ডকে ঘিরিয়া রাখিয়াছে। আর এখন এই জলরাশির বদলে বালিচর, শুকনো অসুস্থ এক নদী মাত্র এই গোমতী। গোমতীর বিশাল বালিচর এখন বর্ষাতেও জলের তলায় যায় না। তা লক্ষ্য করা গেল আগরতলা সাবরুম জাতীয় সড়কের ওপর ব্রিজ থেকে। নদীর নাব্যতা এখানে নেই বললেই চলে। নদী তার দুকুল ভেঙে এখানে বেশ প্রশস্ত হয়েছে, কিন্তু ধুয়ে আসা মাটি আবর্জনায় তার নাব্যতা গেছে কমে। অন্য অনেক অঞ্চলের মতো এখানে নদীর বুকে পাকাপোক্তভাবে বসানো হয়েছে ধাতব পাইপলাইন, যা দিয়ে পাম্পের সাহায্যে অবিরত বালি তুলে নেওয়া হচ্ছে। নদী তীরে প্রশাসনের নাকের ডগায় বানানো হচ্ছে বালির পাহাড়। এবার রাজ্যের যে অঞ্চলকে সবজি উৎপাদনের ভাণ্ডার বলা হয়, সেই সোনামুড়া অঞ্চলে গোমতী নদীর হাল হকিকত দেখার প্রচেষ্টা। মালাঘর পেরিয়ে সামান্য এগিয়ে গেলে সোনামুড়া সড়কের বাঁ পাশ ধরে গোমতী নদী এগিয়ে গেছে। নদীর দুপাশে কৃষি বিস্তীর্ণ অঞ্চল। মূলত এই নদীর জলকে ভিত্তি করেই কৃষিকাজ চলে, কিন্তু প্রতি বছরই নদীতে জল কমার কারণে চড়া পড়ছে ব্যাপকভাবে। কৃষি জমি থেকে নদীর দূরত্ব বেড়ে যাচ্ছে বেশ ভালোভাবে। ফলে কৃষি জমিতে জল নেওয়ার প্রচেষ্টায় নদীতে ছোট ছোট মাটির বাঁধ দিয়ে জল জমিয়ে পাম্প মেশিনের সাহায্য নেওয়া হচ্ছে। গোমতীর জল এতটাই কমেছে এই বছর বর্তলী অঞ্চলে সুইচ গেটের জলের অভাবে আজ অকেজ অর্থহীন এক কাঠামো মাত্র। সেখানে 2-3টে পাম্প মেশিন চালিয়ে ওপারের ক্ষেতগুলিকে জল সরবরাহ করে রক্ষা করার চেষ্টা চালানো হচ্ছে। এই খাল বা ছড়াটি কাঁচি নদী নামে পরিচিত, যা রুদ্রসাগরের সঙ্গে সংযুক্ত। মূলত রুদ্রসাগরে বর্ষার অতিরিক্ত জল বের করা ও শুখা মরশুমে জল আটকে রাখা সহ পার্শ্ববর্তী কৃষি জমিতে জল সরবরাহ ছিল এর ব্যবহার। রুদ্রসাগরের তলদেশে ব্যাপক পলি ও জল কমে যাওয়ার কারণে এর অস্তিত্বও আজ বিপন্ন। গোমতী তীরে ডাই করে রাখা ছিল নদী থেকে উত্তোলিত বালি। পাম্প মেশিন লাগিয়ে প্রতিদিন বালি তুলে নেওয়া হচ্ছে। নদীর স্বাভাবিক গতিপথ ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখযোগ্যভাবে। নদী দুকুল ভেঙে যত প্রসারিত হয়েছে, এখানে বালিচর তত বিস্তৃত হয়েছে। নদী তীরেই দেখা হলো এলাকার ক্ষুদ্র কৃষক আতিকুল ইসলামের সঙ্গে। তিনি একরাশ ক্ষোভ উগড়ে দিলেন ক্যামেরার ল্যান্সে। এই জলের সমস্যা এবার মাঘ মাস হইতে আবার জলের সমস্যা। গরুর দাম আমরা লাগাইতাম পারছি না, তরকারি ক্ষেত সবজি ক্ষেত্রে তো আমরা বুঝেন, সবজি ক্ষেতে এবার জলে দিতাম পারতেছি না। নদীর কোনো সময় এইরকম অবস্থা কোনো সময় হয়েছে না। জল এইরকম শুকান্না জল কোনো সময় হয়েছে না। গোমতীতে একসময় নানা ধরনের মাছের প্রাচুর্য ছিল, কিন্তু কালের প্রবাহে অনেক প্রজাতির মাছ আজ বিলুপ্ত হয়ে গেছে। এই বিলুপ্তির কারণ হিসেবে নদীর জল কমা, আবর্জনা নিক্ষেপ এবং কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশক বৃষ্টির জলের সাথে নদীতে মেশা ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য। এত সব বিরূপ অবস্থার মধ্যেও যে মাছ বেঁচে আছে, তার উপর ভিত্তি করে কিছু মানুষ এখনো তার জীবন জীবিকা চালিয়ে যাচ্ছে। কিন্তু এর উপরেও আঘাত নেমে এসছে, যা এতদিন গোমতী নদীতে দেখা যায়নি। সে বিষ প্রয়োগ এই নদীতেও এবার সংঘটিত হয়েছে। তারই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন নদীতে মাছ ধরতে আসা যুবক ইউনিস মিয়া। গোমতী নদীর মধ্যে উজান থেকে আমার মনে হয় কেউ বিষাক্ত গাছের লতা যে ওষুধটা আছে, মানে যেটা ব্যবহার করলে নদীর মধ্যে মাছের ক্ষতি হয়, হ্যাঁ, এটা কে জানি ব্যবহার করছে, আমরা সেটা জানি না। তো আজ থেকে প্রায় মাস দেড়েকের আগের ঘটনা।
সেটা গোমতী নদীর মধ্যে হয়েছিল। আমাদের গোমতী দর্শন শেষ হলো সোনামুড়া ব্রিজের ওপর থেকে। গোমতী এখানে আরো প্রশস্ত হয়েছে, তবে জল অতি সামান্য। যেদিকে তাকানো যায় সেদিকেই কেবল ধুধু বালি রাশি। সেই বালিচরে বালকেরা খেলা করে যায়। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নদী চড়ে ফেলে আসা পশুর হাড়গোড় সহ করটি। নদীতে সাময়িক বাঁধ দিয়ে জল জমিয়ে পানীয় জল সরবরাহের চেষ্টা। তখন গোধূলি হয় নদীর সামান্য জলে আশ্চর্য মায়াময় রঙের খেলা। মন খারাপ হয়ে যায় এই ভেবে যে গোমতীর বিশাল জলরাশির মাঝে এই রঙের ক্যানভাস হয়তো আর দেখা হয়ে উঠবে না। গোমতী তখন তার শীর্ণ অসুস্থ শরীর নিয়ে ধীরে ধীরে বয়ে যাচ্ছে তার সঙ্গমস্থলের দিকে, নিজেকে সমর্পণ করবে বলে। দেও নদীটির দৈর্ঘ্য ১৩২ কিলোমিটার। নদীটি জম্পুই রেঞ্জ থেকে সৃষ্টি হয়েছে। এর অববাহিকায় উল্লেখযোগ্য অঞ্চল বলতে মাছমারা, বেচারথল, কুমারঘাটের নাম নেওয়া যেতে পারে। এই নদীটি কুমারঘাট কৈলাসহর সড়কের উপর অবস্থিত ফটিকরায়ের অল্প দক্ষিণে মনু নদীতে গিয়ে মিশেছে। নদীটিতে সারা বছর কিছু না কিছু জল থাকে। এই নদীর উজান বেশ পরিচ্ছন্ন বলা যায়। সেভাবে আবর্জনা নিক্ষিপ্ত হয় না নদীটিতে। ফলে মাছমারা লালজড়ি সড়কে সেতু থেকে যখন দেও নদীকে দেখলাম, তখন এর টলটলে জলে বিশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন তোলা বোধ হয় অর্থহীন। নদীতে জল সংকট রয়েছে, কোথাও বা পায়ের পাতা ভেজানো জল, আবার কোথাও হাঁটুর নিচে জল। বিশাল বাড়িচর এখান থেকেও বেশ লক্ষ্য করা গেল। পেঁচারথল থেকে দেও নদীটিকে দেখতে আমরা ১ বছর ব্যবধানে দুবার গিয়েছি। ডিসেম্বরে কনকনে ঠান্ডার সকালে আমরা দেখছিলাম দেও নদীর এক অনন্য রূপ। জলের পরিমাণ কম থাকলেও কুয়াশা ভরা সকালে এক মোহময় পরিবেশ সৃষ্টি করেছিল। এবার ১ বছরের ব্যবধানে পেঁচারথল ব্রিজের উপর থেকে নদীটিকে দেখে মনে হলো মোটামুটি সেই পরিমাণ জলই রয়েছে, অর্থাৎ দেও নদী তার উৎস থেকে প্রায় একই পরিমাণ জল পেয়ে যাচ্ছে। এখান থেকেও বেশ বড় চড়া লক্ষ্য করা গেল। এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে কাঁচা পায়খানা, যার মলমূত্র সরাসরি নদীতে এসে পড়েছে। নদীতে ভাঙন বেশ প্রবল। একদিকে পাথর বসিয়ে তীর রক্ষার চেষ্টা চালানো হচ্ছে। এরপর দেও নদী যত ভাটির দিকে এগিয়েছে তত কলুষিত হয়েছে, আর নদীর জল এখানে আর ততটা পরিষ্কার নয়। বালিচড়াও বিস্তৃত হয়েছে বেশ বড়সড় আকৃতি নিয়ে। এমন চিত্রই দেখা গেল কুমারঘাটের কিছুটা আগে এক লোকালয়ে। এখানেও দেখা গেল সরাসরি নদীর জলে মলমূত্রের নিষ্কাশনের ব্যবস্থাপনা। ওপারে গড়ে উঠেছে ইট তৈরির কারখানা। প্রয়োজনীয় জল উত্তোলিত হচ্ছে নদী থেকে অবিরত। এবার কুমারঘাট ব্রিজের উপর থেকে দেও নদীকে লক্ষ্য করা গেল। এখানে নদী প্রশস্ত হয়েছে দুকুল ভেঙে। পাথর বসিয়ে কুমারঘাট বাজার অঞ্চলটিকে রক্ষার চেষ্টা হচ্ছে। জল এখানে হাঁটু সমান। বালিচর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ব্রিজের ধার ঘেঁষে সরাসরি নদীতে ফেলা হচ্ছে নাগরিক আবর্জনা। নদীর ধারেই মাছ সবজির এক প্রাত্যহিক বাজার। এখানে তৈরি হওয়া আবর্জনা ফেলে রাখা হয় নদী তীর ঘেঁষে, যা পরবর্তীতে নদীতে স্থান করে নেয়। এখানেও লক্ষ্য করা গেল মানুষের মলমূত্র নদীতে সরবরাহের স্থায়ী বন্দোবস্ত। এভাবেই দেও নদী ভাটি অঞ্চলে দূষণযুক্ত হয়ে ফটিকরায়ের দিকে মনু নদীতে মিশে যাওয়ার লক্ষ্যে এগিয়ে যায়। ধলাই ত্রিপুরার একটি অন্যতম নদী। এই নদীটির দৈর্ঘ্য ১১৭ কিলোমিটার। ধলাই নদীটি ১৮মোড়া রেঞ্জে সৃষ্টি হয়েছে। এর অববাহিকায় রয়েছে আমবাসা, কোলাই, সালেমা, কমলপুর ইত্যাদি অঞ্চল। নদীটি বাংলাদেশ সিলেট অঞ্চলে মনু নদীতে গিয়ে মিশেছে। এই নদীর নামেই ধলাই জেলা প্রতিষ্ঠিত হয়েছে। এর জেলা সদর আমবাসা। এটি বেশ পুরনো বাজার এবং জেলা সদর হওয়ায় এই অঞ্চলে লোকসংখ্যাও বেড়েছে বেশ দ্রুত গতিতে। সাথে সাথে নাগরিক আবর্জনার পরিমাণও বেড়েছে অনেক। কিন্তু এখানে কোনো সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারণে সব আবর্জনা ফেলা হয় নদী গর্ভে। আমবাসা বাজার সংলগ্ন ব্রিজের পাশ ঘেঁষে সরাসরি আবর্জনা ফেলা হচ্ছে প্রতিদিন। শীতের উপর থেকে যে শুকনো ধলাইকে দেখা গেল তাকে নদী না বলে খাল বললেই বোধ হয় ভালো। ইতস্তত বালি মাটির চরের এদিক ওদিক বয়ে চলেছে ধলাই নদীটি। এখানে নদীর স্রোত প্রায় দেখাই যায় না। এই অঞ্চলটিতে নদীর ভাঙন বেশ চোখে পড়ার মতো, এবং তা গ্রাস করে নিতে চাইছে সেতুর অ্যাপ্রোচ অংশটিকেও। নদীর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু কাঁচা পায়খানা, যার মলমূত্র সরাসরি এসে মিশছে নদীতে। চন্দ্রাইপাড়া স্কুলটি রয়েছে নদীর এক প্রান্ত ঘেঁষে।
সেদিকটিতেও আবর্জনার প্রাচুর্য লক্ষ্য করা গেল। আমরা এবার গেলাম বাজারের পেছনের অংশে দশমী ঘাট এলাকায়। সেখান থেকে লক্ষ্য করা গেল নদীচরের বিস্তৃতি। বালি তোলার কাজ চলছিল তখন বেশ জোর কদমে। সারা চড়াভূমি জুড়েই স্থানে স্থানে কেবল স্তূপীকৃত বালি। এখান থেকে দেখা গেল গন্ডাছড়া রোডের বিপজ্জনক ভাঙন। নিচে নদীতে বাঁশ ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জল কম থাকার কারণে সে এক শ্রমসাধ্য বিষয়। এখানেও প্রচুর আবর্জনা ফেলা হয়। আমবাসা দশমী ঘাট ঘেঁষেই হাটবারগুলিতে বসে পাইকারি সবজির বাজার। প্রচুর ক্রেতা বিক্রেতার সমাগম হয় হাটবারগুলিতে। বাজার শেষে পরিত্যক্ত আবর্জনা স্থান সেই সরাসরি নদী তীরে। অন্যান্য সব জনপদের মতো আমবাসাতেও ধলাই তীরে শ্মশান ঘাট দেখা গেছে। এখানে নদী যে কতদূর সরে গেছে তা প্রত্যক্ষ করা গেল এই শ্মশান ঘাটে দাঁড়িয়ে। সরকারি বেসরকারি কাজকর্ম করার লাগে যে পরিমাণে বালু তুলতেছে, কিন্তু দিন দিন নদী গভীরে যেতেছে, জলের স্রোত কমে যেতেছে। কিন্তু ফরেস্টও এটা যখন এক গাড়ি বালু নেয় তারা 10-20 টাকা বাইটল কাটতে দিয়ে দেয়। নদী যে কী হইতেছে বা ভবিষ্যতে কী হইব, এই ধলাই ডিস্ট্রিক্টের লোক যে কই গিয়া জলের লেগে দাঁড়াইব। যেমন আজকে শনিবার বাজার বার, আজকের দিনটা আজকে সবাই বাজার করে সেরা শাক সবজি বিক্রি করে আবর্জনা ফালাইব, তাহলে তারা কি করে ঠেলা রিক্সা দিয়ে নিয়ে আসে ওইগুলা ওই ধলাই চান্দ্রাপাড়া স্কুলের সামনে নদীর ব্রিজটা, ধলাই ব্রিজ, ওই ব্রিজের গুড়িতে নিয়ে সব আবর্জনা ফেলা। এদিকে গন্ডাছড়া রোডটার মধ্যে আপনার রেস্ট হাউসের উল্টা সাইডে নদী ভাঙ্গা, ওই ভাঙ্গাতে আইনেসা সব ফেলতে, কিন্তু বৃষ্টির মধ্যে এবং বৃষ্টি ছাড়াও সব আবর্জনা নদীর জলে ধুয়ে দিয়ে যেতেছে। আমবাসার কাছাকাছি ডলুবাড়ির পাশ দিয়ে বয়ে যাচ্ছে ডলু ছড়া। একসময় এই ছড়ার বেশ নাম ডাক ছিল। বর্তমানে বর্ষায় কিছুটা জল দেখা গেলেও অন্য সময় প্রায় শুকনোই থাকে। নালা সদৃশ্য ডলু ছড়া এখানে সামান্য এগিয়ে কমলা ছড়াতে গিয়ে মিশেছে, যা ধলাই নদীর জল সরবরাহকারী। প্রকৃতপক্ষে এমন সব ছড়াই যেগুলো এখনো বেঁচে আছে তারাই মূল নদীটিকে বাঁচিয়ে রেখেছে। এখানেও দেখা গেল জল খুব কম, মানুষ তার নিত্য প্রয়োজনীয় কাজ করছে বেশ অসুবিধের মধ্যেই। এমনকি হাঁসও সাঁতার কাটতে পারছে না কম জলের কারণে। বালি তোলার আধিক্য রয়েছে এই ছড়াতেও। উজানি ছড়াটি কি অবস্থায় রয়েছে তা দেখার জন্য আমরা হাজির হয়েছিলাম আরো গভীর অরণ্য অভ্যন্তরে। দুপাশে গাছপালা নুয়ে রয়েছে ছড়ার উপর, তার মাঝে তীর তীর করে বয়ে যাওয়া জলধারা। পাথর ও মাটি চুইয়ে জল আসছে ছড়াতে। এর মাঝেই ছড়া থেকে পানীয় জল সংগ্রহের প্রচেষ্টা। এই ছড়াটির নাম জানা গেল শামুক ছড়া। আমরা এই কাটাকুয়া থেকে জল কাটতেছে, কিন্তু জল ভালো আছে। আমবাসার পর ধলাই নদীর তীরবর্তী কুলাই বাজারে আমরা নামলাম নদীটিকে দেখার জন্য। বাজারের পেছন দিকে এখানে ধলাই নদীর সাথে এসে মিশেছে কুলাই ছড়া এবং দোলাই ছড়া। এখানেও বিশাল এলাকা জুড়ে বালিচর লক্ষ্য করা গেল। শুখা মরশুমে নদী পারাপার করতে নৌকার প্রয়োজন হয় না। ওই যে ব্রিজের দক্ষিণ দিকে হইল কুলাইছড়া আর উত্তর দিকে হইল দুলাইছড়া, মিল্লা ব্রিজের নিচে দিয়ে আয়া ধলাই নদীর সঙ্গে মিশছে। কুলের কাছাকাছি অঞ্চলে বেশ কয়েকটি ছড়া দেখা গেল। এগুলোতে সারা বছর জল কম থাকলেও বর্ষায় বেশ ফুলে ফেপে ওঠে। তেমনি একটি ছড়ার নাম হলো কাছিম ছড়া। এখানে স্থানীয় বাসিন্দা চন্দ্ররাম দেববর্মার সঙ্গে কথা হলো নদী ছড়া বিষয়ে। এখন একটু জল কম হইতাছে, এদিকে টিলাও ভাঙ্গিয়া পড়তাছে। এই ছড়াটা কালা টিলা থেকে আইসে জলটা ধলাই নদীর যায়। সালিমা বাজারের ঠিক আগে একটি সাইনবোর্ড দেখে কৌতূহলবশত গাড়ি থামাতেই হলো। এটি মা বালি বিক্রয় কেন্দ্র। সবচেয়ে মজার বিষয় যে সাইনবোর্ডে রীতিমতো সরকারি রেজিস্ট্রেশনের নম্বর লেখা রয়েছে। বালিস্তূপ পেরিয়ে উঁকি দিতে দেখা গেল যে নদীর মাঝে রীতিমতো ধাতব পাইপ লাগিয়ে পাম্প মোটরের সাহায্যে বালি তোলার পাকাপোক্ত ব্যবস্থা। ধলাই নদী এখানে বেশ প্রশস্ত, তবে চড়াও অনেকটা জায়গা জুড়ে, তবে নাব্যতা প্রায় শূন্যের কোঠায়। সালেমার নিকটবর্তী অঞ্চলে একটি বড় সড়ো ছড়া রয়েছে। জানা গেল এই ছড়াটির নাম হলো ডলু ছড়া। বর্ষায় বেশ ভালো রকমের জল হয় তা জানা গেল এই ছড়ার ভাঙন দেখে। তীরবর্তী অঞ্চলে কৃষিকাজের প্রাচুর্য রয়েছে। দেখা গেল ছড়া থেকে পাত্র করে জল নিয়ে ক্ষেত রক্ষা করার প্রচেষ্টা চালানো হচ্ছে। মিজোরাম রাজ্যের জম্পুই রেঞ্জ থেকে উৎপত্তি হয়ে লঙ্গাই নদীটি ত্রিপুরা মিজোরাম সীমান্ত হয়ে আসামের করিমগঞ্জ জেলায় কুশিয়ারা নদীতে গিয়ে মিশেছে। এই নদীটির দৈর্ঘ্য হচ্ছে 98 কিলোমিটার। লঙ্গাই নদীটির প্রকৃত অবস্থা দেখতে আমরা গিয়েছিলাম ধুমাছড়ায়। নদীর এই পারে ত্রিপুরা, অন্য পারে মিজোরাম সীমান্ত।
নদীর উপর দশরথ সেতু দুটি রাজ্যকে সংযুক্ত করেছে, আর একদিকে রয়েছে ধুমাছড়া বাজার আর অন্যদিকে রয়েছে মিজোরামের এক ছোট্ট সীমান্ত বাজার। তবে ধুমাছড়া বাজারের আয়তন ও সুযোগ সুবিধার কারণে শুধুমাত্র ত্রিপুরা অঞ্চলে নয়, মিজোরাম অঞ্চলের মানুষজনরাও এই বাজারে এসে ভিড় করেন। স্বাভাবিকভাবে প্রতিদিন প্রচুর আবর্জনা এই বাজারে সৃষ্টি হয় এবং বাজারটি যেহেতু নদী তীরে ঘেঁষে পত্তন হয়েছে, তাই সরাসরি এই বর্জ্য নদীতে নিক্ষিপ্ত হয়। এই দূষণ চিত্রটি আমরা লঙ্গাই নদীর সব দিকেই পর্যবেক্ষণ করেছি। নদীতে জলের পরিমাণ সন্তোষজনক নয়, এখানে সেখানে বালিচর দেখা যায়। বাকি সবগুলি নদীর মতো এখানেও তীরবর্তী অঞ্চলে কাঁচা কাঠামোর পায়খানার প্রাচুর্য লক্ষ্য করা গেল। এবার আরেকটু উজানে যেখানে ধুমাছড়া লঙ্গাই নদীতে এসে মিশেছে, সেই স্থানটি পর্যবেক্ষণ করা গেল। স্থানটি মোটামুটি লোকালয়বিহীন এবং গাছপালার প্রাচুর্য রয়েছে। সারা বছর এই ছড়াটি মূল নদীকে কিছু না কিছু জল সরবরাহ করে থাকে। এখানেই দেখা হলো বন দপ্তরের রেঞ্জ অফিসার স্বদেশ দাসের সঙ্গে। উনি জানালেন নদী ও বন নিয়ে কিছু প্রয়োজনীয় তথ্য। বন দপ্তর থেকে আমাদের এখানে মিশ্র প্রজাতির গাছ লাগানোর চেষ্টা আছে। এই মিশ্র প্রজাতির গাছ লাগানোর ফলে মাটি যে বৃষ্টিটা পড়লে মাটিতে পড়লে যে মাটিটা ধুয়ে যায় সেই রকম যাতে না যায়। এখন তো গাছপালা কাটার ফলে অনেক গাছপালা নষ্ট হয়ে গেছে, যার ফলে বৃষ্টিটা মাটি ভেঙে নিয়ে যায়। জম্পুই রেঞ্জ থেকে সৃষ্টি হওয়া ত্রিপুরার আরেকটি উল্লেখযোগ্য নদীর নাম হল জুড়ি। এই নদীটির দৈর্ঘ্য ৭৯ কিলোমিটার। এই নদীর অববাহিকার প্রথম বড় জনপদ কাঞ্চনপুর এবং বাংলাদেশের সিলেট জেলায় কুশিয়ারা নদীতে মেশার আগে ত্রিপুরার শেষ জনপদ হল ধর্মনগর। আমাদের চোখে ত্রিপুরার দূষিত নদীগুলির মধ্যে এই জুড়ি নদীর স্থান বেশ উপরের দিকে। তা উজানে কাঞ্চনপুর এলাকায় অথবা ভাটিতে ধর্মনগর এলাকায় সব জায়গাতেই এই নদীটি মানুষ দ্বারা অত্যাচারিত হয়েছে। কোথাও প্রচুর পরিমাণে আবর্জনা ফেলা হয়েছে বা কোথাও নদী তীরবর্তী অঞ্চল ভরাট করে নদীর অস্তিত্বকেই বিপন্ন করে তুলেছে। কাঞ্চনপুরে সকাল সকাল বেরিয়ে যাওয়া জুড়ি নদীর ছবি তুলব বলি প্রথমেই দেখলাম নদী চড়ে ব্যস্ত নারী পুরুষেরা বালি তোলার কাজে। নদী এখানে বেশ প্রশস্ত, কিন্তু জল হাঁটু সমান। আরও সামনে এগিয়ে গেলে নদী থেকে পানীয় জল সরবরাহের জন্য পাম্প হাউস দেখে আবারও ক্যামেরা রেকর্ডিং বোর্ডে। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা এবং কাঁচা পায়খানার নিকটবর্তিতা জলের বিশুদ্ধতাকে সংশয়ের মুখে ঠেলে দিয়েছে। এবার কাঞ্চনপুর ব্রিজের মুখে এসে দাঁড়ালাম। একে এই অঞ্চলটির প্রবেশদ্বার বলা যায়। আমি আশ্চর্য হলাম ক্যামেরায় চোখ রেখে যে মানুষ কতটা অবিবেচক হলে এমন ধরনের দৃশ্য দূষণ ঘটাতে পারে। বাজারের সমস্ত আবর্জনা স্তূপীকৃতভাবে রাখা হয়েছে সেতুর মুখে, কোনো রাগঢাক নেই। সুলভ শৌচালয় থেকে নদী তীর অব্দি ক্যামেরা ট্র্যাক করে শুধুমাত্র আবর্জনা ও নদী দূষিতকরণের সমস্ত আয়োজন দেখা গেছে। প্রকৃতপক্ষে অন্যান্য অঞ্চলে নদী দূষণের ছবি তুলতে গিয়ে আমাদের যে তথ্য তল্লাশির কাজ করতে হয়েছে, এখানে তা এত সহজলভ্য হওয়ায় আমরা বেশ উৎসাহিত বোধ করি। আমরা এবার জুড়ি নদীর মধ্যাঞ্চল থেকে কিছুটা ভাটির দিকে তিলথই বাজার সংলগ্ন এলাকায়। জুড়িকে এখানে নদী না বলে খাল বলাই সমীচীন হবে। জল প্রায় নেই বললেই চলে। নদী জুড়ে পলিমাটির বিস্তৃতি। কেবল নজরে আসে তিলথই বাজারের সমস্ত আবর্জনা এই নদীতে ফেলা হচ্ছে। অথচ এই অঞ্চলে নাকি জুড়ি নদীতে নৌকা করে পণ্য আমদানি রপ্তানি হতো, এমনই গল্প শোনালেন এই অঞ্চলের প্রবীণ এক বাসিন্দা। আগে আমরা যখন এই দেশে আসছি তখন আমাদের ছোটোখাটো একটা বাজার তিলতুই বাজার, সেই বাজারে নৌকায় মাল আসতো, ধর্মনগর হইতে নৌকায় মাল আসতো। তখন নদীর গতিও ভালো ছিল, নদীর ফাঁসও আসিল এবং জলও বেশি আসিল। অন্য কোনো যানবাহন ছিল না, একমাত্র মাল আসা যাওয়া করতো নৌকা দিয়ে। ধর্মনগর অঞ্চলের বাজারের পেছন অংশে যে জুড়ি নদীকে দেখা গেল তাকে খাল না বলে নালাই বলা যায়। এখানে নদী এখানে জবরদখলের কারণে শীর্ণ থেকে শীর্ণতর হয়েছে। দিন দুয়েক এখানে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু জুড়ির স্বাস্থ্য তাতে বিশেষ পরিবর্তিত হয়নি। বাজারের আবর্জনা যার যার সুবিধে মতো এখানে সেখানে জুড়ি তীরে জমিয়ে রাখা হয়, যা পরবর্তী সময়ে নদী বা নালাতে স্থান করে নেয়। ধর্মনগরে জুড়ি নদীর বহমানতা নিয়ে কিছু বললেন কবি সন্তোষ দাস। আমার মনে হয় যে আমাদের চেতনার একটা অবলুপ্তি ঘটছে। যে নদীকে আমরা মাতৃরূপে দেখতাম, জননী রূপে দেখতাম, পূজনীয়া ছিলেন, আজকে তার বুকে আমরা আবর্জনা ফেলি। এই চেতনার অবলুপ্তিটা ঘটছে। যে আধ্যাত্মিক যে চেতনাটা ছিল আমাদের, এই আধ্যাত্মিক চেতনা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। তার জন্য আজকে আমাদের এই নদীমাতার এই রূপ আমাদের হাতে তিনি শ্রীহীনা হয়ে আছেন। একটি নদী যে মানুষের লোভ,
ও অবিবেচনায় কতটা বিপন্ন হতে পারে তার উদাহরণ এই জুড়ি নদী। এখনই সঠিক পদক্ষেপ না নিলে অদূর ভবিষ্যতে তা ইতিহাসের খাতায় চলে যেতে পারে। মুহুরী ত্রিপুরার নদীগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ নাম। এর দৈর্ঘ্য 64 কিলোমিটার। এটি দেবতামুড়া রেঞ্জের থেকে উৎপত্তি হয়ে ত্রিপুরার বিভিন্ন অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে সীমান্তবর্তী বিলোনিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের নোয়াখালী অঞ্চলে ফেনী নদীতে গিয়ে মিশেছে। একসময় মুহুরী নদীর নাব্যতা বেশ ভালো রকমেরই ছিল। এই নদীর নাব্যতাকে কাজে লাগিয়ে একসময় এই তীরে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বাজার গড়ে উঠেছিল, কিন্তু আজ এই নদীটি জলসংকটের কারণে শীর্ণ নদীর তালিকায় চলে এসেছে। আমরা মুহুরী নদীটিকে প্রথমে প্রত্যক্ষ করলাম জোলাইবাড়ির নিকটবর্তী অঞ্চলে। এর রূপ দেখে একে নদী তো বলাই যায় না, এমনকি খাল বলতেও দ্বিধাবোধ হয়। খুব বেশি হলে একে বড় আকারের নালা বলা যেতে পারে। যাই হোক, সমস্ত নদীটিকে গ্রাস করে আছে বালিচর। তার মাঝ দিয়ে বয়ে যাচ্ছে এদিক ওদিক এর রুগ্ন জলধারা। জলের বর্ণ অতিশয় নোংরা। সব দিক থেকেই মুহুরী জোলাইবাড়ি অঞ্চলে এক কুৎসিত চেহারার নদী। এখান থেকে নদীর জল উত্তোলিত হয় জোলাইবাড়ি অঞ্চলে পানীয় জল সরবরাহের জন্য। মুহুরী নদীকে দেখে আজ 2012 সনের এপ্রিল মাসে আমার স্মৃতিতে ভেসে উঠল যে মোটামুটি বছর 7 আগে অর্থাৎ 2005-6 সনে এমনই সুখা মরশুমে আমি সাবরুম জাতীয় সড়ক ধরে শান্তির বাজার থেকে কয়েক মাইল এগিয়ে মাদিকে যে পিচ রাস্তাটি তা ধরে কলসি বাজারে পৌঁছে গিয়েছিলাম। অঞ্চলটি বেশ পুরনো। এর ধার ধরে বয়ে যাওয়া মুহুরী নদীটিকে ভর দুপুরবেলায় দেখে মোহিত হয়েছিলাম। নদীতে বেশ ভালো পরিমাণ জল এবং তার বর্ণ অতি স্বচ্ছ। নদী তীরে প্রাচীন বটবৃক্ষ, পাশেই বুদ্ধ মন্দির, পার ঘেঁষে স্কুল পড়ুয়া বালক বালিকাদের আসা বা নদীঘাটে মকসুন্দরের স্নান দৃশ্য এক একটি পরিপূর্ণ নিটোল ক্যানভাস। সম্প্রতি তা আমার ভিডিও ফুটেজ লাইব্রেরি থেকে নেওয়া গেল। আজ আবার কলসিতে মুহুরী নদীকে দেখে মনে হলো না এলেই বেশ ছিল। মুহুরীর অমন স্বপ্নময় ক্যানভাস আমার মণিকোঠায় অম্লান হয়ে থাকত। চোখের সামনে বিস্তীর্ণ বালিচর নিয়ে শুয়ে থাকা রুগ্ন মুহুরী, দুই নারী তখন ব্যস্ত মাছ ধরার ব্যর্থ চেষ্টায়। থাক, এবার আর কলসিতে মুহুরী আর দেখব না। ত্রিপুরার অন্যান্য নদীর মতো এই নদীটিও কোনো না কোনোভাবে বেশ কয়েকটি ছড়ার সঙ্গে সংযুক্ত। তেমনি একটি ছড়ার দেখা মিলল নলুয়া অঞ্চলে, যার নাম স্থানীয়ভাবে জানা গেল দুরিয়া ছড়া। সারা বছরই এই দুরিয়া ছড়াতে সামান্য হলেও জল থাকে। বাংলাদেশ সীমান্ত ধরে এই ছড়াটির বিস্তৃতি দেখা গেল। আগে এটা গভীরতা ছিল বহুত বেশি, দিনে দিনে এটা ভর্তি হয়ে গেছে। জল আসলে প্রায় 1 বুকের মতো, তখন দিনে দিনটা ভর্তিছে। এখন উপরে একটা বাঁধ দেওয়াতে সুইচ গেট হয়েছে, জলটা এখন শুকনো মৌসুমে কমে যায়। বিলোনিয়া বনকর সেতু থেকে মুহুরী নদী পরিপূর্ণ রুগ্ন রূপ দেখা হলো। নদী এখানে হারিয়ে গেছে বিস্তীর্ণ বালিচরে। এদিক সেদিক আবর্জনা ফেলে রাখা হয়েছে। সেতুর নিচ থেকে আরো স্পষ্টভাবে প্রতীয়মান হলো। বাজার অঞ্চল হলেও রয়েছে এখানে কাঁচা পায়খানার ব্যবস্থা, যা সরাসরি নদীকে কলুষিত করছে। নদীতে দেখা গেল প্রচুর দেবদেবীর পরিত্যক্ত কাঠামো। চর এখানে এতটাই বিস্তৃত হয়েছে যে ক্রিকেট খেলার জমজমাটি আসর দেখা গেল বালিচরে। নদীতে সব জায়গাতেই দেখা গেল হেঁটেই পারাপার করা যায়। অথচ এই খুব বেশি দিনের কথা নয় যখন এই বনকর ঘাটে ফেরি নৌকায় লোকজন গাড়ি পারাপার হতো। মুহুরী নদী আজ নাব্যতা হারানোয় তার চর বিখ্যাত হয়ে পড়েছে শুধুমাত্র জাতীয় নয়, আন্তর্জাতিক স্তরেও। এখন এই নদীর নাব্যতা কিভাবে বাড়ানো যায় তার দায়িত্ব কিন্তু সবার। ফেনী নদী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে উৎপত্তি হয়েছে। এর অববাহিকায় সাবরুম, শ্রীনগর প্রভৃতি অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের নোয়াখালী অঞ্চলের চট্টগ্রাম সীমান্ত দিয়ে প্রবেশ করে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। আমরা সাবরুম বাজারের পেছন অংশ থেকে ফেনী নদীকে প্রত্যক্ষ করলাম। নদীর এপাশে সাবরুম ও অন্য প্রান্তে বাংলাদেশ। নদীতে হাঁটু সমান জল, এখানে ওখানে চড়া পড়ে রয়েছে। বাংলাদেশ বরাবর নদী তীরের ভাঙন পাথর দিয়ে রোধ করার চেষ্টা চালানো হয়েছে। সাবরুম বাজারের নিকাশি ব্যবস্থার পাকাপোক্ত শেষ গন্তব্য দেখা গেল ফেনী নদীতে গিয়ে মিশেছে। বাজার সংলগ্ন এই অঞ্চলে দেখা গেছে আবর্জনা ফেলা রয়েছে। এই ধরনের বর্জ্যের প্রাচুর্য ফেনী নদীতে বেশ প্রবল। এই দূষণের কারণে জলের বর্ণ প্রবাহিত হচ্ছে দিন দিন। এটি খুব বেশি দিন আগেকার কথা নয়, যখন সাবরুমের এই অঞ্চলগুলিতে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা চিংড়ি মাছ পাওয়া যেত। এখন তা অতীত মাত্র। খোঁজ নিয়ে জানা গেল অন্য বিভিন্ন প্রজাতির মাছও ফেনী নদীতে আজকাল বিশেষ দেখা যায় না। সাবরুম থেকে কিছু আগে রূপাইছড়ি ব্লক পেরিয়ে এক ছড়ার সন্ধান পাওয়া গেল। ছড়াতে বেশ ভালো পরিমাণ জল দেখে গাড়ি থেকে নেমে এলাম। ছড়াকে সামনে রেখে পেছনের ইটভাটা চিমনিতে ব্যাপক কালো ধোঁয়ার চিত্রগ্রহণ।
এই অঞ্চলের এক উপজাতি মহিলার কাছে জানা গেল বাঁধ দিয়ে জল আটকে দেওয়ায় জলের এই প্রাচুর্য। আমাদের এই রূপাইছড়ি ছড়াটা বর্ষার জলে পুষ্ট থাকে, মানে শীতের সিজনে শুকিয়ে প্রায় শুকনাই। আর স্নানের এবং আমরা ব্যবহার জলের জন্য বাঁধ দিতে হয়, বাঁধ দিয়ে আমরা স্নানের জল ব্যবস্থা করি। ত্রিপুরা সীমান্ত অঞ্চল দিয়ে প্রবাহিত ফেনী নদী মূলত সাব্রুম বাজার অঞ্চলেই কিছুটা দূষিত হচ্ছে এবং তা নিয়ন্ত্রণযোগ্য। নদীটিতে জলের যোগান বজায় রাখতে সংযুক্ত ছড়াগুলি এবং তীরবর্তী বনায়নের উপর বিশেষ নজর দিতে হবে। বুড়িমা নদীটির উৎপত্তি হয়েছে বড়মুড়া অঞ্চল থেকে। এই নদীটির নাম এর অববাহিকার মানুষজন ভিন্ন অন্য অঞ্চলের বিশেষভাবে প্রচারিত নয়। এর কারণ বোধহয় নদীটির অঞ্চল বিশেষে এর নাম পরিবর্তন করে নিয়েছে। যেমন উজানি নদীটি বুড়িমা হিসেবে জানলেও ভাটিতে এটিকে বিজয় নদ হিসেবে চিহ্নিত করা হয়। নদীটির অববাহিকার মধ্যে রয়েছে জম্পুইজলা, গোলাঘাটি, বিশালগড় ইত্যাদি। দূরে বড়মুড়া পাহাড়ের অবয়ব এবং জম্পুইজলা বাজারের কিছুটা উজানে তখন বিকেল হয়। আমার চোখের সামনে যে নদী সদৃশ্য আকৃতি, তাই বুড়িমা নদী নামে পরিচিত এই অঞ্চলটিতে। জল প্রায় নেই বললেই চলে এবং তা মাটি মিশ্রিত লাল জল। চড়া রয়েছে বেশ বড় অঞ্চল জুড়েই। নদীর তখন বেশ হতশ্রী চেহারা। নদীতে যুবকরা ব্যস্ত পাম্প লাগিয়ে বালি তোলার কাজে। এই নদীটিকেই আমি বছর 4 আগে অর্থাৎ মোটামুটি 2007 সাল নাগাদ বিশালগড়ের লক্ষ্মীবিল অঞ্চলে দেখেছিলাম বেশ কয়েকবারই বিভিন্ন ঋতুতে। সেই সময়কার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে সারা বছর জুড়েই বিজয় নদে ভালো পরিমাণ জল পাওয়া যেত। এমনকি চূড়ান্ত শুখা মরশুমেও আমি দেখেছি হাঁটু সমান জলে পারাপার হচ্ছেন মানুষ। ভরা বর্ষাতেও বিজয় নদের অনন্য রূপ দেখা গেছে লাল সিংমুড়ার নিকটবর্তী অঞ্চলে। ঘন কালো মেঘে ছেয়েছিল আকাশ। তখন বিজয় শুয়েছিল দুবাহু প্রসারিত করে নেমে আসা জলরাশিকে আলিঙ্গন করবে বলে। বড় আবেশময় সেই দৃশ্য। এখানেই সে রাঙ্গাপানিয়া ছড়ায় এসে মিলিত হয়েছে। আমার প্রযোজক ছবি নির্মাণ সংক্রান্ত সব বিষয়ে স্বাধীনতা দিলেও একটি বিষয়ে সাবধান করেছিলেন যে আমি যেন নদীর কুৎসিত দূষিত রূপের ছবি তুলি। অনেক সময় নদীর নৈসর্গিক রূপ দেখে আমার হাত বারবার রেকর্ডিং সুইচে যেতে চাইলেও আমি লোভ সংবরণ করেছি, কিন্তু এক্ষেত্রে আপনারা নিশ্চয়ই সহমত পোষণ করবেন। যাই হোক, ভরা বর্ষায় রুদ্ররূপ ধারণ করে বিজয় নদ। দুকুল ভাসিয়ে নিয়ে যেতে চায় প্রবল তার স্রোতরাশি। পাঁক খেয়ে খেয়ে নদীর জল তীরের মাটি ভেঙে নেয়। এবার সেই বিজয় নদকেই বিশালগড়ে শুখা মরশুমে দেখা গেল নালায় পরিণত হয়েছে। এদিক সেদিক সামান্য জল নিয়ে তার অস্তিত্ব বজায় রেখেছে। বাজারের আবর্জনা এখানে সেখানে নদের মাঝেই ছড়িয়ে ছিটিয়ে। নদের নাব্যতা ভরাট হয়েছে মাটিতে। কাঁচা পায়খানার হদিশ মিলল নদীর তীর খেড়ে। বিশালগড় থেকে বিজয় নদ দর্শন এক কুৎসিত অভিজ্ঞতা। অথচ একসময় এই নদ ধরে ব্যবসা বাণিজ্যের প্রসার লাভ করেছিল। নৌকায় মাল পরিবহন করা হতো। এর সত্যতা গোলাঘাটের কৃষক বিদ্রোহে নদী তীরের কথা থেকে জানতে পারে। সে বিজয় নদ আজ তার সোনালী অতীত হারিয়ে বিষণ্ণ মনে শুয়ে থাকে রুগ্ন শরীর নিয়ে। যে নদী কথা দিয়ে এই পর্ব শেষ করব তার নাম হচ্ছে হাওড়া। এখনো একে অনেকে তার পূর্বতন নাম সাইদরা বলে ডাকে। বড়মুড়া পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলের কয়েকটি ছড়া থেকে এর উৎপত্তি। এই নদীর দৈর্ঘ্য 53 কিলোমিটার এবং তা চম্পকনগর, জিরানিয়া, খয়পুর, আগরতলা ইত্যাদি অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের কুমিল্লা অঞ্চলে তিতাস নদীর সাথে মিশেছে। হাওড়াকে ত্রিপুরার দূষিত নদীগুলির মধ্যে প্রথম স্থান দেওয়া হয়ে থাকে। নদীটি যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে তা ঘন লোকবসতিপূর্ণ। এর তীরেই গড়ে উঠেছে আগরতলার মতো বড় নগর। এছাড়াও তীরবর্তী অঞ্চলে রয়েছে ছোট আকারের কারখানা। জিরানিয়া অঞ্চলে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। আমরা প্রথমেই ঠিক করেছিলাম যে বড়মুড়ায় হাওড়া নদীর উৎসস্থল দেখতে যাব। সেই মতো বড়মুড়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি পেরিয়ে আসাম আগরতলা রোডের বাঁ দিকের রাস্তাটি ধরে আমরা এগোলাম। আমাদের সাথে রয়েছে স্থানীয় পদ্মনারায়ণ রূপিণী। উনি যে জায়গাটিতে নিয়ে আমাদের দাঁড় করিয়ে বললেন যে এটাই হাওড়া নদীর মাথা, তা দেখে আমার বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল যে এটি একটি নদীর উৎসস্থল। দুদিক থেকে শীর্ণ নালা সদৃশ্য ছড়া জল এসে মিশেছে স্থানটিতে। পাহাড়ের মাটি এসে ভরাট করে রেখেছে উৎসস্থলটিকে। আমাদের পথপ্রদর্শক জানালেন যে স্থানটি আগে পরিষ্কার ছিল। বেশ বড় অঞ্চল জুড়েই ছিল পাথরের ছাই। সে শুয়ে থাকা পাথরের মাঝ দিয়ে স্বচ্ছ জল প্রবাহিত হতো। পরবর্তী সময়ে ওএনজিসি এই অঞ্চলে ছড়ার গতিরোধ করে একটি পাকা বাঁধ নির্মাণ করে। এতে ছড়ার স্বাভাবিক প্রবাহ নষ্ট হয় এবং পরে এটি ভেঙে যায়, কিন্তু এর ইট সিমেন্টের ধ্বংসাবশেষ রয়ে গেছে ছড়াতেই।
ওই ওয়ানজিশিলা এখানে বান দিছে, ওই বান দিয়া তারা আমরা এখানেতে গিয়া আর ওই মাটি টাটি এখানে চলে আয়া ওই আমার কুয়া টুয়া সব ভরে গেছে গা আর ইট টিট সরে আইছে। এবার আমরা উজান থেকে ভাটির দিকে নামতে শুরু করলাম। বড়মুড়া যেখান থেকে শুরু হয়েছে সেই বড়মুড়া ব্রিজ থেকে নিচে শুয়ে থাকা হাওড়া নদীকে আমরা দেখলাম। আর যাই হোক, একে কিছুতেই নদী বলা যায় না। এখান থেকে বাঁক নিয়ে নদীটি চম্পকনগরের দিকে চলে গেছে। এখানে বাঁদিক থেকে এসে একটি ছড়া তার সঙ্গে মিশেছে, যার নাম বেলফাং ছড়া। আরও কিছুটা ভাটিতে বন দপ্তরের হোর্ডিংকে পাশে রেখে ডান দিকে গাছগাছালির মাঝে হাওড়া নদীর চিকচিক করা জল দেখে মনটা বেশ ভরে উঠল। কিন্তু পরক্ষণেই মন ভারাক্রান্ত হয়ে যায় সেখানে বকের পায়ের পাতা ভেজানো জলের নাব্যতা দেখে। এবার আমি চম্পকনগর বাজারের পেছনের অংশে। এখানে নদী দেখতে আমি দুবার ক্যামেরা নিয়ে গিয়েছিলাম। প্রথমবার সেখানে যাই 2007 সাল নাগাদ। তখনও নদীতে জল কমই ছিল, চড়াও ছিল বেশ ভালো রকমের। নদী ধরেই গাড়ি চলাচল করত। এবার 2012 সনে একই জায়গায় গিয়ে দেখা গেল নদীর অবস্থা আরও খারাপ হয়েছে। বালিচরের বিস্তৃতি আরও ব্যাপক। দৃশ্যগতভাবে বড্ড রুক্ষ দেখাচ্ছিল গোটা অঞ্চলটিকে। একই কায়দায় গাড়ি নদী ধরেই পারাপার হচ্ছে। বাজারের পেছন অংশে প্রচুর পরিমাণে ময়লা ফেলা রয়েছে। নদীর তীর ঘেঁষে যা সরাসরি নদীতে এসে মিশেছে। কাঁচা পায়খানা বেশ ভালো রকমের আধিক্যও দেখা গেল সারা অঞ্চল জুড়ে। চম্পকনগর জিরানিয়ার মাঝামাঝি অঞ্চল থেকে হাওড়া নদীকে প্রত্যক্ষ করা গেল। নদীর উপর সুন্দর এক ঝুলন্ত সেতু থেকে দেখা গেল হাওড়া নদী আসাম আগরতলা রোডের কতটুকু গিলে নিয়েছে। নদী তীরের এই ভাঙনের পরিমাণ বৃদ্ধির দিকেই এই অঞ্চলে দেখা গেল শ্মশান ঘাট। মূলত এখান থেকেই শুরু হয়ে গেছে সারি সারি ইটভাটা। হাওড়া নদীতে একসময় প্রচুর ছড়া এসে মিশেছিল। প্রকৃতপক্ষে ওই ছড়া, বিল, জলা, হাওড়ার জলের যোগানদার ছিল। এর বেশিরভাগ এখন অস্তিত্বহীন। যে কটি বেঁচে রয়েছে তার অবস্থাও বিশেষ ভালো নয়। মানুষ লোভের বশবর্তী হয়ে এগুলি বুঝিয়ে ফেলেছে বা গতিপথ রুদ্ধ হয়েছে। এমন অনেক অজানা প্রয়োজনীয় তথ্য দিলেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। 60-62টা মানে ছড়া ছিল। এই ছড়াগুলোর মধ্যে 10 থেকে 15টা বেঁচে আছে। এছাড়া বড় বড় ঝিল ছিল, ঝিলের উপর ধাম ছিল, বড় বড় ধাম, বড় বড় ঝিল, বড় বড় লেক ছিল। এগুলিতে 12 মাস জল থাকতো এবং এগুলি বিভিন্ন ছড়াগুলিতে প্রবাহিত হতো। এই ধরনের ছড়া যেমন মাতামবাড়ির ছড়া ছিল, আপনার চম্পনগরের ছড়া ছিল, খটমরা ছড়া ছিল, বেলবাড়ির ছড়া ঝিল ছিল। এই সমস্ত ঝিলগুলি আজকে প্রায় নেই বলেই চলে, এগুলি মৃত্যু ঘটে গেছে বলা যেতে পারে। তাহলে কোত্থেকে জলটা আসবে? জল আসার তো কোনো সুযোগ থাকছে না। এছাড়া আপনার এই যে পাহাড়ের বিরাট যে বনধ্বংসের ফলে আজকে যে ছড়াগুলি জীবন্ত ছিল, এই ছড়াগুলি শুকিয়ে গেছে। পুরনো আগরতলা বা খয়েরপুর থেকে হাওড়া নদীটিকে আমরা দুটো ঋতুতে দেখেছি। শুখা মরশুমে রুগ্ন নদীকে আমরা দেখেছিলাম মাঝখানে বিশাল চড়া নিয়ে এদিক ওদিক দিয়ে বয়ে যাচ্ছে। নদীর চড়ার মাঝখানে তখন দেখেছিলাম গরু ঘাস খাচ্ছে আর কিছু লোক ব্যস্ত বালি তোলার কাজে। বাজারের আবর্জনা জমা করা হয়েছে, সেতু ঘেঁষে যা পরবর্তীতে নদীতে গিয়ে মিশেছে। এদিক ওদিক নদী তীর ঘেঁষে দেখা গেল বেশ কয়েকটি কাঁচা ল্যাট্রিনের সমাহার। দূরে দেখা যাচ্ছিল নদী তীরবর্তী আসাম আগরতলা রোডের বিপজ্জনক ভাঙন। বর্ষা মরশুমে একই জায়গা থেকে ছবি তুলতে গিয়ে কিন্তু খুব একটা পরিবর্তন আমার চোখে পড়েনি। সামান্য একটু জল হয়তো বেড়েছিল, কিন্তু সেই চড়া ডুবে যায়নি। বালি তোলার পুরনো ব্যস্ততাই নজরে এসেছিল। জলের বর্ণ দেখে আন্দাজ করা যাচ্ছিল যে কি পরিমাণ মাটি ধুয়ে আসছে নদীর জলের সঙ্গে। রাজধানী আগরতলায় হাওড়া নদীকে দেখার আগে এর অতীত ইতিহাস নিয়ে একটু তথ্য তল্লাশ করে নেওয়া যাক। হাওড়া নদীর অতীত বড় গৌরবময়। এই নদীর ইতিহাস ঘাঁটলে দেখা যায় একে ভিত্তি করে এক সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছিল। ইন্টারনেট সার্চ করতে করতে তেমনি এক তৎকালীন হাওড়া নদীর চিত্র দেখা গেল। অতীতে নৌপথের গুরুত্ব যখন অধিক ছিল, তখন হাওড়া নদীর তীরবর্তী গঙ্গাসাগর ছিল মূলত আগরতলার নদীবন্দর স্বরূপ। তাছাড়া ত্রিপুরা রাজ্যের ভাটি অঞ্চলের খাজনা আদায়ের মহল অফিসও এই রাজদারগঞ্জ বাজারেই ছিল। রাজদারগঞ্জ বাজারের পরবর্তী নাম মোগরা বাজার। এই সমৃদ্ধ অঞ্চলে যাতায়াত ও পণ্য আনা নেওয়া হাওড়া নদীকে ভিত্তি করেই হতো। আগরতলার কোন দিক ধরে হাওড়া নদী প্রবাহিত হতো বা নদীর তৎকালীন চেহারা নিয়ে নানা তথ্য পাওয়া গেল শহরের বিশিষ্ট নাগরিক তথা গবেষক রবীন সেনের কাছ থেকে। আশ্রম চৌমনি থেকে সোজা তোমার এখন যেটা তোমার চিত্তরঞ্জন রোড যেটা বলে, চিত্তরঞ্জন রোড থেকে ধরে সোজা শান্তিপাড়া দিয়ে বজিতপট্টি দিয়ে এখন যেটা কামান চৌমনি দিয়ে সোজা খালটা গিয়ে নদীটা গিয়ে
গোলবাজার, গোলবাজার থেকে সোজা চলে গেছে তোমার সেই পশ্চিমে প্রবাহিত হয়ে তিতাসে পড়েছে, সেটা মুগরাতে। তখন বীরেন্দ্র কিশোর আমলে, বীরেন্দ্র কিশোর তখন 1919 খ্রিস্টাব্দে উনি তখন চিন্তা করলেন যে রাজ্যবাসীকে কীভাবে বন্যা থেকে মুক্ত করা যায়। উনি তখন করলেন এটাকে ঘুরিয়ে দিলেন নদীটাকে। রাধাকিশোর আমলেই করলেন কি, রাধাকিশোর আমল এখন যে তোমার যেটা পূর্ব কোতোয়ালি থানা যে দেখবে, পূর্ব কোতোয়ালি থানা থেকে উনি একটা ডাইভার্ট করে বা আশ্রম থেকে উনি এখানে ডাইভার্ট করে একটা খাল করে চলে গেলেন, উনি আহরা খালের সৃষ্টি করলেন একটা। তো এখান থেকে হাওড়া নদীর কৃষি জল ওখান থেকে চলে যেত। দ্বিতীয় যুদ্ধের অব্যাহত পরেই ধরুন মহারাজা বীর বিক্রম মাণিক্য উনি করলেন কি, তখন সেই তোমার বলদা খাল যেটা বলি আমরা, বলদা খাল থেকে জগরিয়া মোড়ার ওদিক থেকে উনি সরিয়ে দিলেন, একদম চলে দিলেন প্রতাপগড়। প্রতাপগড় থেকে উনি নদীটাকে একদম পুরোপুরি নদীটাকে আর্টিফিশিয়াল ওয়েতে সরিয়ে দিলেন তাকে। আগরতলায় হাওড়া নদী তার গতিপথ বদলে অনেকটা সরে গিয়ে আশ্রম চুমুনি থেকে দক্ষিণ দিকে আড়ালিয়া, প্রতাপগড়, বটতলা, দশমীঘাট হয়ে কিছুটা এগিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। যে নদী একসময় পণ্যবাহী নৌকা চলাচলের উপযোগী ছিল, তাতে আজ পায়ের পাতা ডুবতে চায় না অনেক জায়গাতেই। চড়া পড়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। এর দুধারেই রয়েছে সারি সারি বস্তি। বেশ কয়েক হাজার পরিবার এই বস্তিগুলিতে বসবাস করছেন 2 যুগেরও বেশি সময় ধরে। এই প্রতিটি পরিবারে একটি করে কাঁচা পায়খানা রয়েছে, যার মলমূত্র সরাসরি নদীতে গিয়ে পড়ছে প্রতিদিন। শহরের দক্ষিণ অঞ্চল থেকে রাজধানীর মূল বাণিজ্য কেন্দ্রে ঢুকতেই জহর ব্রিজ থেকেই এই কদাকা দৃশ্য প্রত্যক্ষ করতে হয় প্রতিদিন। বস্তির মানুষজন আজকাল সরাসরি নদীর জল পানীয় হিসেবে ব্যবহার না করলেও বাসন মাজা, কাপড় কাচা, স্নান ইত্যাদি নদীকে অবলম্বন করেই করছেন। ফলস্বরূপ মাঝে মধ্যেই আন্ত্রিক, চর্মরোগ ইত্যাদি দেখা দিচ্ছে বস্তির মানুষজনের মধ্যে। প্রশ্ন জেগেছিল মনে যে এই বস্তির ঘরে বিজলিবাতি রয়েছে, প্রায় ঘরেই টিভি সেট, অনেক ঘরে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, পালস পোলিও টিকাকরণ সহ বিভিন্ন কল্যাণমূলক সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, তবে তারাই স্বাস্থ্যসম্মত একটি ল্যাট্রিন বানাতে অনীহা দেখাচ্ছেন কেন? সরাসরি ক্যামেরার সামনে এই বিষয়ে কথা বলতে দ্বিধাবোধ থাকায় অড অ্যাঙ্গেলে ছবি তুলতে হলো। এখন তো 400 টাকা দিয়ে আপনার ল্যাট্রিন, স্যানিটারি ল্যাট্রিন করে দেয়। আপনারা এটা কইছেন না, বা আপনারা দাবি স্ল্যাব দেয় যে 400 টাকা দিয়ে, এটার লিগে আপনারা দাবি, হ্যাঁ আপনারা দাবি কইছেন নি? সরকারের স্বীকৃত হইছে না বলতে এটা মিউনিসিপ্যালিটি এরিয়া, ঠিক আছে। আরে না, কিন্তু দিদি আপনারা তো দীর্ঘদিন ধরে এখানে বসবাস করতেছেন, এটা তো সুলভটা আপনারা তো মানে এটা তো আর বন্ধ রাখুন যেত না। তাহলে বন্ধ না রাখতে হলে আপনি 400 টাকা দিয়ে তো মানে সরকার থেকে আপনি 400 টাকা না তো, 400 টাকাই তো না, তারা তো কত 2000 টাকা না, 2000 টাকা কিন্তু না না শুনেন, এটা না আলোচনা বোধ হইছিল, নিয়ম হইলো 2000 টাকার এটা কস্টিং হয়, সবটা মিলে 2000 টাকা খরচ হয়। আর যিনি বেনিফিশিয়ারি তাই না 400 টাকা দিয়ে, আপনি 400 টাকা দিবেন, মানে আপনার বাড়ি যদি আনতে চান আপনি 400 টাকা। আচ্ছা আপনারা উৎসাহী নেই, মানে যদি আপনারা নিবেন না কইবেন 400 টাকা দিতাম না, আপনারা দিতাম না, যদি সুবিধা দিতাম না আমরা দিতাম না। না না, এটাও তো কইতে পারেন যে না সরকার থেকে দিব সবটা টাকা, না না সরকার থেকে নিয়ম হইলো 400 টাকা কইলে আদেরা কথা কইলো না, দিদা নিয়ম আছে, রুলে যেটা আছে এটাই করব। তাহলে আপনারা নিয়ম মাইন না, আমরা তো নিয়ম মাইন না করতাম না, আপনারা যদি সুবিধা দেয় আপনারা এটা করবেন, দিলে তো করু, হ্যাঁ দিলে করু। বটতলা বাজারের বেশিরভাগ আবর্জনা পুরসভা ডাম্পিং স্টেশনে নিয়ে গেলেও একাংশ আবর্জনার শেষ ঠিকানা কিন্তু এই হাওড়া নদী, এবং এর পরিমাণ কিন্তু বিশাল। বিশেষ করে বটতলা পাইকারি মাছ বাজারের পেছন দিকের অংশে দেখা গেল আবর্জনার স্তূপ। এর সাথে তো রয়েইছে নদী তীরবর্তী অঞ্চলের মানুষদের প্রতিদিনকার আবর্জনা নিক্ষেপ। বটতলায় রয়েছে নদী তীরে মহাশ্মশান। বর্ষাতেও হাওড়া নদীর সুখা চেহারা বিশেষভাবে পাল্টায় না। হয়তো টানা 3-4 দিন উজানের বৃষ্টি হলে হাওড়া কিছুক্ষণের জন্য নদীর রূপ নেয়। সেই জলের বর্ণ মাটি ধোয়া লাল, খুব দ্রুত তা বাংলাদেশে নেমে যায়। আগরতলায় পানীয় জল সরবরাহের এক বড় উৎস হাওড়া নদী। এখানকার জল ট্রিটমেন্ট করে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি সরবরাহ করা হয়। কিন্তু বেশ কয়েক বছর ধরেই শুখা মরশুমে পাম্প হাউসগুলিতে জলের পরিমাণ কম হয়, তা চালু রাখতে বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ফলে অনেক সময় দুবেলা জল সরবরাহের পরিবর্তে একবেলা জল সরবরাহ করতে হচ্ছে। পাম্প হাউস সংলগ্ন এলাকায় বাঁধ দিয়ে জল জমিয়ে মোটর চালু রাখার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এই জলের গুণমান নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। এই জলে আবর্জনা, মলমূত্রের মিশ্রণ তো রয়েইছে, সাথে সাথে বিভিন্ন কারখানার বিষাক্ত কেমিক্যাল, গাড়ি সারাই ওয়ার্কশপের বর্জ্য তেল, মোবিল বিভিন্ন নালার মাধ্যমে হাওড়া নদীতে এসে মিশেছে।
এমন একটি ঘটনার সাক্ষী হয়েছিল আগরতলাবাসী কয়েক বছর আগে, যে কাশীপুর অঞ্চলে কোনো কারখানার কেমিক্যাল বর্জ্য নদীতে ফেলা হয়েছিল এবং এর ফলে সাময়িক জল সরবরাহ বন্ধ রাখতে হয়েছিল। এছাড়াও মাঝে মধ্যে নদীতে মাছ ধরার জন্য বিষ প্রয়োগ করা হচ্ছে লুকিয়ে ছড়িয়ে। তখন নদী জুড়ে মাছ ধরার উল্লাস। তো ওখানে দেখা যাইতেছে এই নদীর জল খাওয়ানোর ইচ্ছা হয় না। বিভিন্ন ধরনের গোলাগালা, বিভিন্ন ধরনের নদীর উপরে অত্যাচার করতেছে, বাজারের জাবরা নিয়ে ফেলাইতেছে এবং জাবরা ফেলাইতেছে, বাড়িঘরের জাবরা এবং বিভিন্ন ধরনের বিষাক্ত জিনিসও অনেক সময় জাবরার লগে থাকে। আমার ব্যক্তিগত হিসাবে কিন্তু নদীর উপরে অত্যাচার করাটা এটা বিরাট পাপ। 150 টাকা দিব না। আজকে বীজ দেওয়া আছে, বীজের আগের দিন যে বীজটা দিয়েছিল, বীজটা হয়ে গেছে, পর থেকে এটা এমন করা হয়েছে। সংখ্যা ও বৈভবের দিক থেকে কলকাতার পরই সম্ভবত আগরতলা দুর্গাপূজার স্থান। এছাড়াও সারা বছর ধরেই নানা দেবদেবীর পূজা ধুমধামের সঙ্গে করা হয়। পূজা শেষে এইসব দেবদেবীর আশ্রয়স্থল হয় হাওড়া নদী। বিসর্জনের বাজনায় হাওড়া কলুষিত হতে থাকে তখন। পূজিত দেবদেবীর অধিকার নেওয়ার জন্য চলে ব্যাপক প্রতিযোগিতা। মূর্তি তৈরিতে ব্যবহৃত কেমিক্যাল রং, প্লাস্টিক সামগ্রী, থার্মোকল, মাটি, খড় ইত্যাদি সরাসরি নদীর জলে মিশ্রিত হয়ে দূষণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। তবু এই দামাল ছেলেদের হাত ধরে কিছু বর্জ্য যে নদী থেকে অপসারিত হচ্ছে, সেটাই সুখের কথা। নদীর জল কতটা ব্যবহারযোগ্য তা জানার জন্য নিয়মিতভাবে নদীর বিভিন্ন অঞ্চল থেকে জলের স্যাম্পল কালেকশন করেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিজ্ঞানীরা। কী পদ্ধতিতে এই কাজটি তারা করছেন তা ক্যামেরার সামনে করে দেখালেন। এই স্টেশনে আমরা কোয়ার্টারলি আমরা স্যাম্পল কালেক্ট করি। এখান থেকে স্যাম্পলটা নিয়ে যাব ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের ল্যাবরেটরিতে। ওখানে গিয়ে আমরা প্রত্যেকটা অনেকগুলি প্যারামিটার আছে, ওইগুলি বিওডি, সিওডি, ডিও এগুলি অ্যানালাইসিস করব। এরকম প্রত্যেকটা প্রায় আমাদের গোমতী রিভার, তারপর বিভিন্ন জলাশয়, তারপর গ্রাউন্ড ওয়াটার, এরকম 13টা লোকেশন ছিল এতদিন, এখন 50টা লোকেশনে আমরা কাজ শুরু করতে যাচ্ছি। এই ধরনের ব্যবস্থাপনা দেখে আমার মনে হয়েছে যে নদীর দূষণ আজ এমন মাত্রায় পৌঁছেছে যে তা আমরা খালি চোখেই বলে দিতে পারছি জল কতটা দূষিত করেছি আমরা প্রতিদিন। সেক্ষেত্রে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কেবলমাত্র তা বৈজ্ঞানিক পদ্ধতিতে সঠিকভাবে চিহ্নিত করে তা নিয়ন্ত্রণের সুপারিশ করতে পারে। কিন্তু কে নেবে এই দূষণ নিয়ন্ত্রণের দায়িত্ব? নদীকে আমরা সবাই ব্যবহার করছি। কেউ বা জল তুলে তা পানীয় জল হিসেবে সরবরাহ করছি, আবার কেউ পাম্প করে জল কৃষি জমিতে সেচ হিসেবে দিচ্ছে, আবার ভাইটালের মাধ্যমে নদী থেকে বালি তোলার অনুমতিও দিচ্ছে। নদীতে বাদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন বা সেচের জল সরবরাহ করছি এবং এর বাইরে আরও অনেক পরিষেবা নদী থেকে নিচ্ছি। কিন্তু এই পরিষেবাগুলি দেওয়ার পরিবর্তে কখনো প্রত্যক্ষভাবে বা কখনো অপ্রত্যক্ষভাবে গ্রাহকদের কাছ থেকে কর নিলেও নদীকে কিন্তু তার একাংশ ফিরিয়ে দিই না। নদী বিনামূল্যে সেবা করে যাবে, অথচ তার স্বাস্থ্য রক্ষার জন্য কেউ একটি পয়সাও খরচ করব না, এটাই নদীর ভবিতব্য। এই ছবি প্রযোজনার উদ্দেশ্য নিয়ে আমরা জানতে চেয়েছিলাম ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারপারসন মিহির দেবের কাছে। এই নদীগুলোকে আমাদের বাঁচাবার ইচ্ছা আছে, তাহলে আমাদের কাছে দরকার হচ্ছে নদীগুলোর বর্তমান অবস্থা, তার একটা সার্ভে করা, ছবি তোলা, ডকুমেন্টেশন করা, অতীতে কীরকম ছিল এটা বয়স্ক লোকদের কাছ থেকে কিছু শোনা, কিছু তথ্য সংগ্রহ করা এবং এটার ভিত্তিতে ভবিষ্যতে আমরা নদীটাকে কিভাবে নিয়ে যেতে চাই সেটা স্থির করতে চাই। ত্রিপুরার নদ নদী নিয়ে ছবি তুলতে গিয়ে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে তা হলো, যেহেতু এখানকার সব নদীগুলি বৃষ্টিপাত নির্ভর এবং এখনো বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ মোটামুটি সন্তোষজনক, সেই জলকে ধরে রাখতে উৎসমুখগুলি সংস্কার সহ বৈচিত্র্যময় বনায়ন সৃষ্টি করা দরকার। এমনই আবেদন জানালেন রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি তথা পরিবেশ মন্ত্রী শ্রী জয়গোবিন্দ দেবরায়। উৎসমুখে আমাদের বন সৃজন করে রাখতে হবে এবং তাকে যাতে কেউ ধ্বংস করতে না পারে তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। সভ্যতাকে টিকিয়ে রাখার প্রশ্নে, আমাদের অস্তিত্বকে রক্ষা করার প্রশ্নে নদী আমাদের কাছে প্রয়োজনীয়। সেই নদী যাতে আমাদের কল্যাণে ধ্বংস না হয়
সেই চেষ্টা আমাদের করতে হবে। উজানের বৃষ্টি হলে আগে নদীতে জল বাড়তে বেশ কয়েক ঘন্টা সময় নিত উৎসমুখ ও তীরবর্তী অঞ্চলে গাছপালা গুল্ম থাকার কারণে, কারণ বৃষ্টির জল সরাসরি তাতে নদীতে আসতে পারে না। মাটিতে দীর্ঘক্ষণ ধরে জল চুইয়ে চুইয়ে প্রবেশ করে। পরবর্তী সময়ে সারা বছর ধরে বিভিন্ন ছড়ার মাধ্যমে এই জল নদীতে সরবরাহিত হয়। তাই এই ছড়াগুলির আশু সংস্কার ও রক্ষণাবেক্ষণ জরুরি, এবং অবশ্যই সংশ্লিষ্ট সব দপ্তর যারা নদীকে ব্যবহার করছেন তারা এই ব্যয়ভার যৌথভাবে বহন করে প্রকৃত দায়িত্বশীলতা পরিচয় দেবেন। ভাটি অঞ্চলে নদীর আবর্জনা ও পলি তুলে পরিষ্কারের পাশাপাশি নদী যে আমাদের মা, নদী যে আমাদের বন্ধু, তাকে দূষিত করলে প্রকারান্তরে আমরাই যে বাঁচব না তা সকলের মর্মস্থলে প্রবেশ করাতে হবে। বিশেষ করে শিশুদের মাঝে নদী নিয়ে এক ভালোবাসা তৈরি করে দিতে হবে। আমি তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি। কে কে নদীর নাম শুনেছো বা নদী দেখেছো? হাত তোলো। কে কে নদী দেখেছো? বাহ, সবাই নদী দেখেছো। তুমি দেখেছো নদী? কোথায়? জল না থাকলে কি হতো? আমরা বাঁচতে পারতাম না। কেন? জল খেয়ে আমরা বাঁচি। জল কি চিবিয়ে চিবিয়ে খাও? তাহলে জল পান করি। কেউ বলেছিলে না নদীর জলটা একটা জায়গায় ঘোলা দেখেছো? এটা কেন হয় বলো তো? নোংরা পড়ে। নোংরাটা কোত্থেকে তোমাদের মধ্যে কেউ বলবে? ময়লা ফেলাই যায়। ময়লা ফেলার জন্য। কারা ময়লা ফেলে? মানুষরা। ধরো তোমার সামনে কেউ দাঁড়িয়ে এই আমাদের বাড়িতে যে সমস্ত জিনিস ধরো আমরা ডাস্টবিনে ফেলি, নিয়ে নদীতে ফেলে দিল, তুমি যাচ্ছ, তুমি কি বলবে? বলবো যে নদীতে ফেলানো ভালো না জিনিসগুলো। কেন ভালো না? কারণ জলটা পলিউটেড হবে। পলিউটেড হবে। তো এই জলটা দিয়ে আমরা কি করি? জল আমাদের কি কাজে লাগে? ড্রিঙ্কিং, জল খেতে লাগে, স্নান করতে লাগে, সব কাজেই প্রায় লাগে। তাহলে আমাদের যেই নদীগুলো আছে কি মনে হয় এগুলো না থাকলে আমাদের কি হবে? আমাদের অনেক কষ্ট হবে। তাহলে তো নদীরও কষ্ট হয়। ধরো জলটা যখন শুকিয়ে যায়, কষ্ট হয় না নদীর? কি কষ্ট হয় গো? তখন মানুষদের কষ্টটাই নদীর কষ্ট। বাহ, দারুণ বলেছো। যদি আমি দেখি যে কোনো জায়গায় কেউ নদীতে নোংরা ফেলছে, তখন আমি বলবো যে নোংরা ফেলবে না, নদী আমাদের বন্ধু। নদী আমাদের জীবনের শক্তি। সুপ্রাচীন কাল থেকে একে ভিত্তি করে গড়ে উঠেছে আমাদের সভ্যতা। আমাদের লোকাচার এখনো নদী ছড়াকে ভিত্তি করেই। এই বালিচর জলময় হোক। এই সময়ে রূপু দুর্গারা হাওড়া সহ সমস্ত নদীর বিশুদ্ধ জলে আবারও ঝাঁপাবে, সাঁতার কাটবে, এই আমাদের প্রত্যাশা।